নমস্কার সৈকত। নমস্কার। প্রায় অনেক বছর পরে দেখা হইলো। হুম। ছোটবেলায় একসাথেই আমাদের পড়াশোনা উমাকান্ত একাডেমিতে, একটা নস্টালজিক মোমেন্টও। তো কিছুদিন আগে তুমি আগরতলা এলে, তো ছেলের উপনয়নের জন্য। বেসিক্যালি তো এই জন্যই তুমি আগরতলা এলে। এক্স্যাক্টলি। এইবারের ভিজিটটাই এই বছরের ভিজিটটার মেইন পারপাস ছেলের উপনয়ন, সামার ভ্যাকেশনে। এই কতদিনের জন্য তুমি এখানে আগরতলা আমি এলে? এক সপ্তাহ, জাস্ট এক সপ্তাহ। আচ্ছা, এরপর আবার ইয়েতে তারপর আমেরিকা। ব্যাক টু আমেরিকা। আমি যেখানে থাকি ইন্ডিয়ানাপলিস, নিয়ার শিকাগো। তো ওখানে কত বছর ধরে আছো? আমি ইউএসএ 2008 থেকে। 2008-এ আমি ইউএস প্রথম যাই অ্যাজ এ ভিজিটিং সায়েন্টিস্ট, ভিজিটিং রিসার্চার। তারপর আমি ইউএস এর বিভিন্ন ইউনিভার্সিটিতে কাজ করি অ্যাজ এ পোস্ট ডক্টরাল রিসার্চ স্কলার। ডিফারেন্ট ফিল্ডস যেমন কার্ডিওলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, নিউরোসায়েন্স, পেইন, এইসব ফিল্ডগুলিতে আমি কাজ করি। বিভিন্ন ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিশ করি আমার কাজগুলি। অলমোস্ট 2008 থেকে 2018 আমি ডিফারেন্ট ইউনিভার্সিটিতে কাজ করি, ইনক্লুডিং হার্ভার্ড মেডিকেল স্কুল। বস্টনের হার্ভার্ড মেডিকেল স্কুলে আমি গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্টে ছিলাম প্রায় 2 বছর। আমার ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ শুরু হয় 2018-এ নোভার্টিস জিন থেরাপির থ্রুতে। মানে প্রথম যেটা 2008 থেকে, যেটা ইউনিভার্সিটি আমেরিকান মেডিকেল, মানে আমেরিকান সরকারের। হ্যাঁ, আমি ধরো আমার যে প্রথম যাত্রা শুরু আমেরিকাতে, সেগুলি হয় আমেরিকা থেকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, এনআইএইচ হিউজ অ্যামাউন্ট অফ টাকা ইনভেস্ট করে ডিফারেন্ট রিসার্চ ইনস্টিটিউটগুলিতে, যেমন ইন্ডিয়াতে ডিবিটি, ডিএসটি। হ্যাঁ, সরাসরি সরকার ফান্ডিং করে। তো সরকারের ফান্ডিংগুলি হয়, ইট ইজ ইউজড ফর বেসিক সায়েন্স অ্যান্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো একাডেমিক ল্যাবগুলো যেগুলি ইউনিভার্সিটির সাথে মেইনলি অ্যাসোসিয়েটেড, প্রফেসর যারা আছেন ওরা বিসাইড টিচিং একটা পার্ট অফ দেয়ার জব। টিচিং এর পাশাপাশি একটা রিসার্চ ল্যাব থাকে। তো আমার কাজটা মেইনলি ফোকাস ছিল ধরো রিসার্চ রিলেটেড, কিন্তু অ্যাট টাইমস আমি কিছু কিছু জায়গায় কিছু স্টুডেন্টকে পড়াতেও হয়েছে আমার এজ এ পার্ট অফ মাই রোল। ধরো আমি যে প্রফেসর আন্ডারে আছি তার কিছু একটা কোর্স, কোনো একটা স্পেশালাইজড সাবজেক্ট আমাকে গিয়ে লেকচার দিতে হয়েছে সেরকম ক্ষেত্রে। সো আমি মোস্টলি রিসার্চে ছিলাম, কিন্তু সামটাইমস আমি টিচিং ইনভলভ ছিলাম। কিন্তু বেসিক্যালি রিসার্চটা ছিল একাডেমিক ল্যাব বেসড রিসার্চ। আচ্ছা, একাডেমিক ল্যাব বলতে বোঝায় যখন তুমি কোনো একটা ইউনিভার্সিটির আমব্রেলাতে, ইউনিভার্সিটির আন্ডারে, কোনো একটা প্রফেসরের আন্ডারে তুমি একটা স্পেসিফিক টপিক নিয়ে গবেষণা করো। সেই গবেষণাটা আমি করেছি গ্যাস্ট্রোএন্টারোলজি, কার্ডিওলজি এবং নিউরোসায়েন্স। নিউরোসায়েন্স উইথ রেসপেক্ট টু পেইন, আমাদের ব্যথা বেদনা যেগুলি ফিল হয় এগুলিকে যেন কি করে কমানো যায়, বা পেইন উপলব্ধিটাকে কি করে কম করা যায়। বিভিন্ন ক্যান্সার পেশেন্টদের প্রচণ্ড পেইন হয়, ওদের পেইনটাকে কি করে একটু কমানো যায়, কোন পাথওয়েগুলোর থ্রু দিয়ে পেইন হয় ওইগুলিকে কি করে সাপ্রেস করা যায়। বেসিক্যালি দিস ইজ দ্য পারপাস অফ ড্রাগস, যেগুলি আমরা ওষুধ মেডিসিন নেই মার্কেটে। তো সেগুলির ওপর আমার রিসার্চ ছিল প্রায় 4 বছর। আমি টপ কিছু জার্নালে পাবলিশ করেছি কিছু পেপার্স এগুলির ওপর। কিন্তু একাডেমিক ল্যাবের এক্সপিরিয়েন্স আফটার অলমোস্ট লাইক 8 years, দেন আই মুভ টু ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। ইন্ডাস্ট্রি মানে কোনো একটা কর্পোরেট সেক্টরের রিসার্চ। আমি স্টার্ট করি নোভার্টিস জিন থেরাপি দিয়ে। তারপর আমি বেশ কয়েক বছর জিন থেরাপি ফিল্ডে ছিলাম, প্রায় বলতে পারো 6 বছর। এখন আমি অ্যানিম্যাল ফার্মাসিউটিক্যালসে আছি, অ্যানিম্যাল পেট হেলথ, পেট কেয়ার। পেট হেলথ বলতে আমি বোঝাচ্ছি মানে কম্পেনিয়ন অ্যানিম্যালস লাইক ডগস, ক্যাটস, একটা হিউজ মার্কেট। এদের আর্থ্রাইটিস হয়, এদের ক্যান্সার হয়, এদের ডার্মাটাইটিস হয়, স্কিন ডিজিজ হয়। তো এদেরও কিন্তু মার্কেটটা হিউজ, নট লাইক হিউম্যান। মানুষের মার্কেট বিশাল ড্রাগ ডেভেলপমেন্টে, কিন্তু অ্যানিম্যাল, স্পেশালি কম্পেনিয়ন অ্যানিম্যালস বা ডেয়ারি ইন্ডাস্ট্রিতে, যেগুলি ডেয়ারি ইন্ডাস্ট্রি যে কাউদের, ওদের ভ্যাকসিন, ওদের ওদের বিভিন্ন ধরনের ড্রাগস, ওদের বিভিন্ন ধরনের মেডিসিন যেগুলি মার্কেটে আছে, সেই ধরনের একটা কোম্পানি নাম এলানকো।
আমি তার মধ্যে প্রিন্সিপাল সায়েন্টিস্ট হিসাবে আছি লাস্ট 1 year। আচ্ছা, 2008 থেকে যদি আমি চিন্তা করি, বিশেষ করে আমেরিকা যাওয়ার থেকে শুরু করে একদম রিসার্চ ওয়ার্ক তোমার চলছিল, তো মনে হচ্ছে না একটা থেকে একটা শিফট হচ্ছে। মেডিকেল ঠিক আছে, কিন্তু প্রথমে যেমন পেন নিয়ে রিসার্চ করলে, এখন আবার তুমি এনিমেলের দিকে গেলে, তো এই শিফটিংটা কেন? একটা জায়গায় যদি তুমি নিজেকে ধরো, একটা জায়গায় যদি তুমি নিজেকে আবদ্ধ রাখো, একটা হচ্ছে ফিল্ড, একটা হচ্ছে মার্কেট কোন দিকে ইভলভ হচ্ছে, নিজেকে সেদিকে অ্যালাইন করা। আমি যখন জিন থেরাপিতে নিজেকে অ্যালাইন করলাম ব্যাক ইন 2013, তখন আমি একাডেমিক ল্যাবে ছিলাম, কিন্তু মার্কেটটা জিন থেরাপি হিউম্যান সাইডে, মার্কেটটা একাডেমিক সাইডে, ইন্ডাস্ট্রিয়াল সাইডে জিন থেরাপির দিকে এখনো গ্রোথ স্টেজে আছে, প্রচন্ড গ্রোয়িং, হাইলি গ্রোয়িং ফিল্ড। আমি একাডেমিক ল্যাবে কাজ করতে করতে দেখলাম আমার ইন্ডাস্ট্রিয়াল স্কোপ অনেক বেশি জিন থেরাপিতে। হ্যাঁ, টার্গেটেড জিন থেরাপি, মানে তোমার রেয়ার জেনেটিক ডিসঅর্ডার যেগুলি আছে, ছোট বাচ্চাদের স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি টাইপের ডিজিজ হয়, যেগুলির কোনো কিওর নেই, মার্কেটে কোনো মেডিসিন নেই। সো ইটস বেসিক্যালি দে আর বর্ন উইথ সাম ডিফেক্টিভ জিন। সেই জিনগুলোকে, মানে জিন আমাদের বডির ক্যারেক্টারিস্টিকগুলি ডিটারমিন করে। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি একটা ডিজিজ যেটা বাচ্চাদের হয়, ছোট বাচ্চাদের মধ্যে দেখা যায়। অনেক ক্ষেত্রে ডেভেলপড কান্ট্রিগুলিতে ডিটেক্ট হয়, অনেক ডেভেলপিং বা আন্ডার ডেভেলপড কান্ট্রিজে ডিটেক্টই হয় না। বাচ্চাদের মাসেল স্ট্রেংথ থাকে না সেভাবে, তাদের পাগুলো একদম ধরো একদম কোনো ধরনের স্ট্রেংথ নেই। ধরো অ্যারাউন্ড 6 মান্থ যখন বাচ্চাদের ক্রলিং এর হামাগুড়ি দেওয়ার স্টেজ, রাইট, ওই সময় ওদের মধ্যে কোনো হামাগুড়ি দেওয়ার টেন্ডেন্সি নেই, ওরা এরকম ফ্ল্যাট হয়ে শুয়ে আছে, ঘাড় ঘোরাতে পারে না, পা তুলতে পারে না, নড়তে পারে না, ছড়তে পারে না। দিজ আর দ্য সিমটমস হয়। নাও আই এম নট এ মেডিকেল ডক্টর, ডেফিনেটলি সবাইকে মেডিকেল ডক্টরের কনসাল্ট করা উচিত, কিন্তু অনেক মেডিকেল ডক্টর আছে হয়তো জানেনই না যে দেয়ার ইজ এ সিমটম কল স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি। কিছু টেস্ট হয় থ্রু ব্লাড, থ্রু ডিফারেন্ট টেস্ট হয়, তার থ্রুতে ডিটেক্ট হয়, ডেভেলপ কান্ট্রিজে হয়। তো স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি একটা ডিজিজ যা একটা ভাইরাস দিয়ে কিওর হয়েছে, এবং আমি সেই ড্রাগসটাতে কাজ করি। ড্রাগসটার নাম ছিল জলজানসমা, সেটা নোভার্টিসের প্রোডাক্ট। আমি 2018-19 পার্ট অফ 20 আমি কাজ করেছি এই ড্রাগসটাতে। অলমোস্ট লাইক প্রাইস ছিল তখন $2.1 million 1 ডোজ, কনভার্টেড ইনটু ইউএস ডলার থেকে রুপিসে কনভার্ট করলে $2.1 million, মানে কোটি টাকার, অনেক কোটি টাকা, সবার পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব না। আচ্ছা, এই ওষুধটা এত বেশি কেন হয়? এর একটা রিজন হচ্ছে ওষুধ বানানোর প্রসেসটা খুব টিডিয়াস। আর যেহেতু ওষুধটা একটা বাচ্চার বডিতে যাচ্ছে, তার মানে চেকস এন্ড ব্যালেন্স, সেফটি, বিভিন্ন ধরনের সেফটি টেস্ট, কস্ট অফ প্রোডাকশন ইটসেলফ ইজ ভেরি হাই। মানে তুমি যদি সেইভাবে দেখো হয়তো বলতে পারো যে হয়তো একটা বড় কোম্পানি হয়তো প্রচুর পয়সা বানাচ্ছে, অ্যাপারেন্টলি একটা সাধারণ লোকের দৃষ্টিভঙ্গিতে সেটাই লাগবে যে একটা কোম্পানি এত পয়সা দিয়ে কেন ওষুধটা বানাচ্ছে। ক্লায়েন্ট নাও থাকতে পারে বেশি, তার জন্য ক্লায়েন্ট কম। ইয়েস, দ্যাটস ট্রু, অ্যাবসলিউটলি দ্যাটস ট্রু। কারণ রেয়ার জেনেটিক ডিসঅর্ডার মিনস এটা রেয়ার, ওয়ার্ল্ড ওয়াইড খুব একটা পেশেন্ট নেই, আর যারা আছে তারা হয়তো সবাই রেডি না বা অ্যাফোর্ড করতে পারে না। একটা তো সাধ্যের ব্যাপার আছে, ইন্স্যুরেন্স কভার করে না। হ্যাঁ, তো ওই যে ব্যাপারগুলি আছে, ওই ব্যাপারগুলি প্লাস এক একটা ডোজ বানাতে, এক একটা ব্যাচ বানাতে যে খরচ, যে পরিমাণ চেকস এন্ড ব্যালেন্স দিতে হবে, মানে প্রোডাকশন কস্ট যা হয়, মার্কেটে একটা ড্রাগস যখন আসে, প্রোডাকশন থেকে মার্কেটে রিলিজ স্টেজে আসে, বিফোর দ্যাট ইট গোজ টু ডিফারেন্ট চেকস এন্ড ব্যালেন্স, অনেক কিছু, কোয়ালিটি কন্ট্রোল, এর সেফটি, এর এফিকেসি, বিভিন্ন ধরনের টেস্ট হয়। এই টেস্টগুলো দিয়ে যখন প্রোডাক্টটা লেভেলিং হয়ে মার্কেটে আসে, তার শেলফ লাইফ ধরো 2-3 বছর, সামটাইমস লেস দেন 2 years। তো এই প্রোডাক্টটার দাম অনেক বেশি। আর যখন কোনো কোম্পানি একটা ওষুধ বানায়, তার ইন্টেলেকচুয়াল প্রপার্টি একটা সার্টেন সময় পর্যন্ত থাকে, তখন ওরা চায় ওই উইন্ডোটাতে যতটুকু পয়সা বানানো যায়। সো ওই দ্যাটস দ্য অনলি রিজন যার কারণে ওষুধটার দাম অনেক বেশি ছিল। বাট রিমার্কেবলি এই ওষুধটার এফেক্ট এত মানে সিগনিফিকেন্টলি ফাস্ট,
একটা বেবি যার স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি আছে একটা প্রোটিনের ডেফিসিয়েন্সির কারণে, একটা জিন সাইলেন্সের কারণে, একটা জিনের এক্সপ্রেশনের অভাবে একটা প্রোটিনের প্রোডাকশন কমে যায়, এবং সেই প্রোটিনটার প্রোডাকশন কমে যাওয়ায় বাচ্চাগুলির মাসেলসে কোনো স্ট্রেংথ থাকে না। সো এই ভাইরাস দিয়ে যে জিনটাকে ফিক্স করা হয়, যে প্রোটিনটাকে বানানো হয় বডিতে আর্টিফিশিয়ালি, উইদিন কাপল অফ উইকস দেখা গেছে বাচ্চাগুলি হামাগুড়ি দিচ্ছে, উইদিন 6 মান্থ দেখা যাচ্ছে বাচ্চাগুলি হাঁটছে। সো দ্যাট ইজ দ্য রিমার্কেবল একটা প্রোগ্রেস যেটা আমরা দেখতে পেয়েছি। জিন থেরাপির বিষয়টা, তো জিন থেরাপি, তো ওইটা একটা প্রজেক্ট অনুযায়ী ওখানে ছিলে? আমার পার্ট অফ মাই বিগিনিং অফ মাই একাডেমিক রিসার্চ জিন থেরাপির ছিল পেইন ফিল্ডে, যেখানে আমরা একটা ভাইরাসের থ্রুতে কিছু প্রোটিনকে সাপ্রেস করতে চাইছিলাম। আচ্ছা। যখন তোমার শরীরে পেইন হয় তখন তুমি পেইন একটা জায়গায় তৈরি হয় আর সেটা তোমার ব্রেইনে ট্রান্সমিট হয়, আর যখন তুমি পেইন কিলার খাও তখন বেসিক্যালি কি হয়, সেই সেন্সার্সগুলি ব্লক হয়ে থাকে। তুমি যখন যে কোনো টাইলানল টাইপের মানে এনি পেইন কিলার খাও, সেই পাথওয়েটা ব্লক হয়ে থাকে। দ্যাট মিনস তোমার সুইচ আর লাইটের মাঝখানে একটা তার কেটে দিলে, দ্যাট মিনস তোমার পেইন আছে বডিতে কিন্তু তুমি পেইনটা ফিল করতে পারছো না। দ্যাটস দ্য পেইন কিলার ডাজ। আমরা চাইছিলাম একটা ভাইরাসের থ্রুতে সেই পেইন সেন্সেশনটাকে সাপ্রেস করতে। ধরো কিছু ক্ষেত্রে দেখা যায়, ধরো ক্যান্সার পেশেন্ট, রাইট, বোন ক্যান্সার, যেটা বোন মারোতে ক্যান্সার হয়, বা ধরো কিছু কিছু বিশেষ করে বোন ক্যান্সারের পেশেন্টসরা প্রচন্ড পেইনে ভোগে, প্রচন্ড সিভিয়ার পেইন, মানে দেখা যায় না, অসহ্য পেইন, এবং সেই পেশেন্টদের বাঁচার কোনো সম্ভাবনা নেই। আমরা কি করতে পারি? আমাদের নিকটাত্ম কোনো আত্মীয়র যদি এই ধরনের সিচুয়েশন হয়, বা যে কোনো পেশেন্টের, ডাক্তার কি করতে পারে? অ্যাটলিস্ট তার পেইন সেন্সেশন, তার লাইফ কোয়ালিটি অফ লাইফ, তার যে স্ট্যান্ডার্ড অফ লিভিংটাকে মানে বেটার, সে তো ইভেনচুয়ালি মারা যাবেই, রাইট, সুনার অর লেটার, কিন্তু তার সেই লাইফ স্প্যানটাতে তার যেন কষ্টটা কম হয়, সেই কষ্টটা কম করার চেষ্টাই চলছে সারা দুনিয়াতে, যে আমরা কি করে একটা পেশেন্টকে কোয়ালিটি লাইফ দিতে পারি বাই রিডিউসিং দ্য পেইনটাকে কম করে। তো আমার কিছু বেসিক রিসার্চ ছিল থ্রু জিন থেরাপি সেই ফিল্ডে। বেসড অন দ্যাট আমার সেই এক্সপিরিয়েন্স নিয়ে আমি যখন নোভার্টিসে যাই তখন আমি গেলাম স্পাইনাল মাসকুলার অ্যাট্রফিতে। সো জিন থেরাপি নিয়ে আমি গেলাম সেখানে কিছুকাল কন্টিনিউ করলাম। করার পর আরেকটা কোম্পানিতে গেলাম, যে কোম্পানিতে আমরা ভাইরাস বানাতাম ফর ব্লাড ক্যান্সার কিওর। আচ্ছা। ব্লাড ক্যান্সার কিওর, সেটা হচ্ছে কার্টি থেরাপি। কার্টি থেরাপি বলতে তোমার ক্যান্সার পেশেন্টের বডির ইমিউন সেলগুলিকে আইসোলেট করে নিয়ে তাদের ব্লাড থেকে ওগুলোকে ল্যাবে কালচার করা হয়। ল্যাবে কালচার করে ওই ইমিউন সেলগুলিকে ভাইরাস দিয়ে ইকুইপড করা হয় যেন সেগুলি বেটার ফাইট করতে পারে ক্যান্সার সেলকে। তো ইমিউন সেলরা তো ক্যান্সার সেলের সঙ্গে কনস্ট্যান্টলি ফাইট করে সেই ক্যান্সার সেলগুলোকে মারার জন্য, কিন্তু ক্যান্সার পেশেন্টের ইমিউন সেলগুলির সংখ্যা কম। কার্টি থেরাপিতে কি হয়, সেই ক্যান্সার পেশেন্টের ইমিউন সেলগুলোকে ব্লাড থেকে আইসোলেট করা হয়, করে এগুলোকে ল্যাবে কালচার করা হয় আর্টিফিশিয়ালি হিউজ অ্যামাউন্টে। তারপর সেইগুলিকে ভাইরাস দিয়ে স্ট্রং বানানো হয়, মানে ক্যাপেবল করা হয়। আচ্ছা, ওষুধ দিয়ে? যে ভাইরাসগুলো আমি বলছি, ভাইরাসগুলো হচ্ছে দে আর দ্য টুলস টু ট্রান্সফার দ্য জিন থেরাপি, মানে ভাইরাস দিয়ে আমরা জিনটাকে ট্রান্সফার করলাম। মানে কিভাবে? আমরা জিন তো চোখে দেখা যায় না। জিন চোখে দেখা যায় না, বাট থ্রু জেনেটিক মডিফিকেশন, থ্রু জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ভাইরাসগুলোকে থ্রু জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটা একটা কমপ্লেক্স ম্যাটার, এখানে আমার স্পেশালাইজেশন। থ্রু জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটা ভাইরাসকে ইকুইপড করা হয় যেন সে টার্গেটেড জিনটা
ইমিউন সেলে ট্রান্সফার করে, ঠিক আছে? তখন ইমিউন সেলে যখন ট্রান্সফার হয় জিনটা, তখন ইমিউন সেলটা অনেক বেশি স্ট্রং থাকে। এটা কি বাই মেডিসিন ইয়া বাই পুশিং কোনো ইনজেকশন? নট পুশিং বাই ইনজেকশন, থ্রু দ্য ভাইরাস। তো তোমাকে যদি আমি বলি, ধরো একটা ইমিউন সেল নর্মালি ফাইট করছে লাঠি নিয়ে, অ্যাজ এ সৈনিক, এটা আমার শরীরের মধ্যে তোমার শরীরেই আছে, সবার শরীরে আছে ইমিউন সেল রোগ প্রতিরোধ করার জন্য। যে তোমার ধরো ইমিউন সেল লাঠি নিয়ে ফাইট করছে, নাও থ্রু জেনেটিক ইঞ্জিনিয়ারিং, থ্রু জিন থেরাপি তুমি কি করছো, তাকে দিচ্ছ অস্ত্র শস্ত্র দিচ্ছ যেন সে বেটার ফাইট করতে পারে ক্যান্সার সেলের। সে টার্গেটেড ওয়েতে সেই ক্যান্সার সেলগুলিতে যাবে, যে ওইগুলোকে টার্গেটেডলি মেরে টার্গেটেডলি সেগুলোতে স্পেসিফাইড। দ্যাটস ওয়াই ইট ইজ, মানে তুমি এমন ভাবে ইকুইপ করছো সেলগুলোকে থ্রু দ্য ভাইরাস ট্রান্সফার, যেন ওরা ইকুইপ থাকে টার্গেটেড ওয়েতে ক্যান্সার সেলগুলোকে অ্যাটাক করে এবং টার্গেটেড সেলগুলোতে ক্যান্সার সেলগুলোকে মারে। সো ব্লাড ক্যান্সার এর ক্ষেত্রে, হিমোফিলিয়ার ক্ষেত্রে হিউজ সাকসেস কার্টি থেরাপি। এখন হিউজ মার্কেট। সেটা আমাদের ভারতে কি? হ্যাঁ, ভারতে হচ্ছে। ইনফ্যাক্ট আমি যতটুকু জানি ভারতের একটা কোম্পানিতে প্রবাবলি দিস ইজ গোয়িং টু বি দ্য হাব। ভারতে খুব সস্তায় সেটা বানাচ্ছে কম্পেয়ার টু ওয়েস্টার্ন কান্ট্রিজ। অনেকগুলো ব্লাড ক্যান্সারের কিন্তু কিওর এখন আছে কম্পেয়ার টু বিফোর। সেটা কত নম্বর লেভেল? আমরা তো জানি ক্যান্সারের 4টা লেভেল লাস্টে। আমি হয়তো আই এম নট স্পেশালিস্ট ইন দ্যাট ওয়ে, ক্যান্সারের স্পেশালিস্ট না আমি, বাট আমি তোমাকে বলতে পারি এক সময় অনেকগুলি ক্যান্সার ছিল যার কোনো কিওর ছিল না। আচ্ছা। কিন্তু এখন থ্রু স্টেম সেল থেরাপি, থ্রু অ্যাম্বলিক্যাল কর্ড, বাচ্চার জন্মের পর যে অ্যাম্বলিক্যাল কর্ডটা থাকে না মায়ের, সেই কর্ডের যে ব্লাড থাকে, সেই ব্লাডটাকে আইসোলেট করে তার থেকে এক ধরনের স্টেম সেল আইসোলেট করা হয়। হ্যাঁ, সেইগুলোকেও ইকুইপড করে থ্রু জিন থেরাপি একটা কিওর হয়। তো অনেকে আজকাল অ্যাম্বলিক্যাল কর্ড ব্যাংক করে, যেমন স্পার্ম ব্যাংক থাকে, এগ ব্যাংক থাকে। হ্যাঁ, তো এরকম অ্যাম্বলিক্যাল কর্ড ব্লাড সেল আজকাল অনেকেই ব্যাংকে রাখে। কিন্তু একজনেরটা দিয়ে তো আরেকজনেরটা হবে না, এটা তো ইন্ডিভিজুয়াল। না, হতে পারে। অ্যাম্বলিক্যাল কর্ড যে আছে, এটা হচ্ছে অনেকটা কাইন্ড অফ কমন মেডিসিন, মানে অন দ্য শেলফ মেডিসিন। ধরো তোমার যখন কোনো মেডিসিন হয়, একটা হচ্ছে প্রেসক্রাইব বাই ডক্টর আমাদের ওয়েস্টার্ন কান্ট্রিতে, সেখানে প্রেসক্রাইব করে, সে তোমাকেই প্রেসক্রাইব করবে। আমার যদি কিছু দরকার আমি গিয়ে র্যান্ডামলি পিক আপ করতে পারবো না। কিন্তু অ্যাম্বলিক্যাল কর্ডের যে থেরাপিটা, এনকে সেল, ন্যাচারাল কিলার সেলের যে থেরাপিটা, যা গ্রোয়িং মার্কেট রাইট নাও, সেটা অফ দ্য শেলফ মিনস একটা মহিলার অ্যাম্বলিক্যাল কর্ড থেকে সে যদি মেডিসিনটা বানায়, এনিবডি ক্যান ইউজ দ্যাট। সেখানে কোনো স্পেসিফিক না, নট হিউম্যান স্পেসিফিক থেরাপি, ইট কুড বি অফ দ্য শেলফ থেরাপি। তো এনকে সেল থেরাপি ইজ গ্রোয়িং লাইক কার্টি সেল থেরাপি রাইট নাও। না, কিন্তু মনে করো এই ব্যাপারটা যদি, সেটা তো ইচ্ছার উপর নির্ভর করে। মানে একটা বাচ্চা হওয়ার পর তুমি যেটার কথা তুমি বললে, সেটা দেওয়ার জন্য তো ওই মহিলার নিজস্ব কনসেন্ট লাগবে। তোমাকে ডাক্তার অপশন করে ডেভেলপ কান্ট্রিজে, ডাক্তার পেশেন্টসকে, মানে ডেলিভারিং লেডিকে সেই অপশনটা দেয় যে উড ইউ লাইক টু ডোনেট, উড ইউ লাইক টু প্রিজার্ভ, অর উড ইউ লাইক টু ডিসকার্ড, ট্র্যাশ, ইজ অফ নো ইউজ। আমরা জানি একটা বাচ্চার জন্মের পর বাচ্চার নাভিটাকে সিজার দিয়ে কেটে এখানে একটা টাই করে রাখা হয়, রাইট? তারপর যে কর্ডটা থাকে তার মধ্যে একটা ব্লাড থাকে, কর্ড ব্লাড। সেই কর্ড ব্লাডটা হাইলি ভ্যালুয়েবল কর্ড ব্লাড সেল। এই কর্ড ব্লাড থেকেই ন্যাচারাল কিলার সেল আইসোলেট করা হয়। ওকে, তো ন্যাচারাল কিলার সেল যদি কর্ড ব্লাড থেকে আইসোলেট করা হয়, একটা পেশেন্টের পারমিশন নিয়েই করা হয়। পেশেন্টকে অপশন দেওয়া হয় বিফোর ডেলিভারি যে তুমি কি এটা ডোনেট করতে চাও ফর রিসার্চ এন্ড পারপাস অর মেডিকেল পারপাস। তার কনসেন্ট ছাড়া কিছু হয় না, ইলিগেল কিছু হয় না। সো কনসেন্ট নিয়েই হয়। আমরা যখন বেসিক রিসার্চ করতাম, ডিফারেন্ট ডোনারদের থেকে আমাদের কাছে আসতো স্যাম্পল, কর্ড ব্লাড সেল আসতো, তখন সেই ব্লাড সেলগুলোতে পেশেন্টের নাম বা ডিটেলস থাকে না, কিন্তু ওদের কনসেন্ট থাকে। আচ্ছা, ওদের এজ থাকে, ওদের
রেজ থাকে, বিভিন্ন ধরনের অপশন থাকে, কারণ ফর রিসার্চ পারপাস ইউজ হচ্ছে, রাইট? তো রিসার্চ পারপাসে যখন তুমি কোনো কিছু ইউজ করো, তোমার সব ধরনের ইনফরমেশন গ্যাদার করা খুব দরকার। ডেফিনেটলি ফর রিসার্চ পারপাস তার নাম ডিসক্লোজ করা হয় না, কিন্তু তার বাকি সব ডিটেলস এবং পেশেন্ট কোনো জন্ডিস আছে কিনা, জন্ডিস যদি পেশেন্টের থাকে দেন উই ডোন্ট ইউজ দ্যাট। তার হেপাটাইটিস টাইপের কোনো কিছু আছে কিনা, HIV আছে কিনা, এগুলি আমরা প্রায়র টেস্ট করি পেশেন্টের। যদি কোনো ডোনার রাজি হয় ডোনার হিসাবে আসার জন্য, দেন প্রি রিকুইজিট হচ্ছে ফ্রিতে ওদের কিছু টেস্ট করা হয়। তার মধ্যে ওয়ান অফ দেম ইজ হেপাটাইটিস সি, যে জন্ডিস, HIV, তোমার এই ধরনের কিছু টেস্ট করা হয়। ওই টেস্টের পর যদি সে কামস ক্লিন, তখনই তার কর্ড ব্লাডটা অ্যাকসেপ্ট করা হয় ফর রিসার্চ অ্যান্ড NK সেল থেরাপি পারপাস। এটা অনেক ডিপের ব্যাপার মেডিকেল। আমরা সাধারণত যেসব মেডিকেল টার্মস গুলো বললে এগুলো তো আমি এত জানিও না। আমি জাস্ট বেসিক্স বললাম। হ্যাঁ, এখন কথা হলো পশ্চিমা দেশে যে মানে হেলথ সেক্টর কিরকম ডেভেলপ করেছে, বিশেষ করে আমাদের এখানে হরদম দেখি ক্যান্সারে মানুষের মৃত্যু হইতেছে এবং মৃত্যুর রেটটাও বেশি এবং ধরা পড়তেই অনেক টাইম লেগে যায়। হয়তো শরীর সিগন্যাল দেয় কিন্তু সেটা মানুষের ইগনোর করে, কিন্তু সেটাই পরে দেখা যায় কি 2 নম্বর 3 নম্বর স্টেজে গিয়া মানুষ ক্যান্সারের ট্রিটমেন্টে যায়। সেই জায়গার থেকে ভারতে কতজন সেভাবে ক্যান্সার মুক্ত না, আমি ক্যান্সার শুধু ক্যান্সার নিয়ে বলবো না, ইন জেনারেল। হ্যাঁ, ধরো হেলথ অ্যাওয়ারনেস ব্যাপারটা ওয়েস্টার্ন কান্ট্রিজ অনেক বেশি। আমি বিশ্বাস করি যে কোনো ধরনের রোগ হঠাৎ করে একদিন আসে না। একটা রোগ পেশেন্টকে সিমটম দেয়, পেশেন্ট ওভারলুক করে করতে 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 একটা সার্টেন কিরকম দিতে পারে জাস্ট অ্যাজ ইউজুয়াল, মানে একটা ব্যক্তি তার দৈনন্দিন জীবনে তার বোঝার কথা যে তার শরীরে কিছু একটা ঠিক নেই। ইট কুড বি কিডনি, ইট কুড বি হার্ট, ইট কুড বি লিভার, এনিওয়্যার। জ্বরের মাধ্যমে সিগন্যাল আসতে পারে, এনি কাইন্ড অফ সিগন্যাল আসতে পারে। কিন্তু আমার যা মনে হয়, আমি যা ফান্ডামেন্টাল ডিফারেন্সটা দেখি, একটা গাড়িকে তুমি যদি একটা মানুষের বডির সাথে কম্পেয়ার করো, আমরা কখন মেকানিকের কাছে যাই? এখানে আমরা গাড়ির যখন কোনো প্রবলেম হয় তখনই যাই, রাইট? কিন্তু আমি কিন্তু একটা গাড়ি পিরিয়ডিক সার্ভিসিং করাই। আমার গাড়ির ড্যাশবোর্ডে মেইনটেনেন্সের ওয়ার্নিং আসে, কোনো ব্রেকডাউন হয়নি, বাট স্টিল আই গো চেক ইম্পর্টেন্ট পার্টস। এটা পিরিয়ডিক্যাল মেইনটেনেন্স করতে হয়, রাইট? সিমিলারলি মানুষের ক্ষেত্রে ওয়েস্টার্ন কান্ট্রিজে তাই। ওয়েস্টার্ন কান্ট্রিজের মেডিকেল এক্সপেন্সেস অনেক বেশি, ড্রিভেন বাই ইন্স্যুরেন্স। কিন্তু ইন্স্যুরেন্স তোমাকে প্রতি বছর একটা ফ্রি চেক আপের সুযোগ দেয়। তোমার ব্লাড ওয়ার্কস, তোমার ইউরিন ওয়ার্কস, তোমার হেলথ চেক আপ, তোমার অল কাইন্ড অফ এভরিথিং, পুরো হোল বডি স্ক্যান যাকে বলে, হোল বডি স্ক্যান করার সুযোগ দেয়। জেনারেলি আমি করি বছরের প্রথম দিকে, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, ইরেসপেক্টিভ অফ এনি ইস্যুজ অর নট। আমি এবং আমার ফ্যামিলি প্রতি বছর একবার প্রাইমারি কেয়ারের কাছে যাই, হেলথ চেক আপ করি, রেকর্ডগুলো ফাইলে রাখি এবং ইমপ্রুভমেন্ট কম্পেয়ার করি। আমার কোনো প্যারামিটার্স বেশি আছে, কোনো কিছু কম আছে, কোনো প্রবলেম আছে, আমার বডি আজকের দিনে দাঁড়িয়ে গত বছরের তুলনায় কোন জায়গায় আছে, বা গত 5 বছর আগের তুলনায় আজকে কোন জায়গায় আছি আমি, আমার কি কোনো ইমপ্রুভমেন্ট দরকার, আমার কি ডায়েটে কোনো কন্ট্রোল দরকার, আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিছু দরকার। সো বেসিক্যালি এই ডিফারেন্সটা আমি ওয়েস্টার্ন কান্ট্রিজের মধ্যে দেখি, অনেক বেশি কনসিয়াস, অনেক বেশি অ্যাওয়ার। সে নট অনলি হেলথ, ভিশন, চোখের, অ্যাজ ওয়েল অ্যাজ দাঁতের, ডেন্টাল, ভিশন অ্যান্ড মেডিকেল, তিনটে ক্ষেত্রে এরা, মানে আমি কিন্তু আমি বলছি ডেভেলপ কান্ট্রিজ, আমি কিন্তু 100% বলছি না। বাই অ্যান্ড লার্জ পপুলেশন এরা পিরিয়ডিক্যালি নিজের বডি চেক আপ করে, এরা জানে যে ওদের সিচুয়েশন কি, তাই ওদের কাছে কোনো কিছু সারপ্রাইজিং না। লাস্ট মোমেন্টে ধরা পড়ে না যে 4th স্টেজে গিয়ে ক্যান্সার ধরা পড়লো,
আর একটা পেশেন্ট ফার্স্ট সেকেন্ড থার্ড স্টেজ বুঝলোই না। এটা আমার কাছে মনে হয় একটা 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 বড় ডিফারেন্স আমি যা ফিল করি, আমি যা দেখেছি। আরেকটা জিনিস দেখলাম যে আমি যেহেতু ডাক্তারদের সাথে অনেক কাজ করেছি এবং আমি ডাক্তারদের সাথে রিসার্চ করেছি এবং আমি অনেক ডাক্তারকে হাতে কলমে কাজ শিখিয়েছি। ইন জেনারেল ইউএসএ ডাক্তারদের একটা নির্দিষ্ট পেশেন্ট দেখার আদেশ আছে, মানে তারা চাইলেই আনলিমিটেড পেশেন্ট দেখতে পারবে না। এদের একটা প্রত্যেক দিনে একটা কোটা থাকে, তার বেশি ওরা দেখতে পারবে না। ওদের কনস্ট্যান্টলি নিজেদের আপডেট করতে হয়, নলেজ আপগ্রেড করতে হয়, লাইসেন্স রিনিউ করতে হয় প্রত্যেক বছর। হ্যাঁ, প্রত্যেক, আমি শিওর না 1 বছর বা 2 বছরের মধ্যে করতে হয়, এদের একটা পিরিয়ডিক্যালি লাইসেন্স রিনিউ করতে হয়। আর সব ডাক্তারের ক্ষেত্রে হ্যাঁ, লাইসেন্স রিনিউ করতে হবে। আর চাইলেই আনলিমিটেড পেশেন্ট দেখলো না ওদের। আর ওখানে প্রাইভেট প্র্যাকটিস হয় না, কোনো একটা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড ডাক্তারের অফিস থাকে, সেখানে মাল্টিপল ডাক্তার থাকে, ডিফারেন্ট স্পেশালাইজড ডাক্তার থাকে। সেখানকার ডাক্তাররা যখন যায় তাদের পেশেন্টসদের স্যাম্পলগুলো স্পেসিফিক ডায়াগনস্টিক ল্যাবে যায়, স্পেসিফিক ডায়াগনস্টিক ল্যাব। এখানে ওদের প্রেফারেন্স অনুযায়ী এই প্যাথোলজি ল্যাব সেই প্যাথোলজি ল্যাব এরকম হয় না ব্যাপারটা। ওদের ডাক্তারদের একটাই হচ্ছে, ওকে ফাইন, এই টেস্টগুলি দরকার, পেশেন্টের স্যাম্পল কালেক্ট করা হয়, পেশেন্টের ব্লাড ইউরিন স্যাম্পল কালেক্ট করা হয় এবং পেশেন্টের স্যাম্পল ডাক্তার চাক বা না চাক সেই জায়গায় যাবে। সেখানে ডাক্তারের কোনো ভেস্টেড ইন্টারেস্ট নেই, ডাক্তারের কোনো কমিশনের ব্যাপার নেই। আমি জাস্ট আই ডু নট ওয়ান্ট টু গো ডিপ ইন টু দ্যাট, যেগুলি অন্যান্য কান্ট্রিজে হয়, সেটা আমাদের সবারই জানা। কিন্তু মেডিকেল ব্যবস্থার সিস্টেম বা এই যে ব্যাপারগুলি, এগুলি আমি অনেকটা ডিফারেন্স দেখি আর কি আমাদের দেশের সাথে ওখানকার। কিন্তু অল ওভার ইউরোপ, মানে আমেরিকার কথা বলছো? ইয়েস, মানে যেগুলো ইউএস এন্ড ইউরোপ। আচ্ছা, ইউএস এন্ড ইউরোপে এগুলো তো ম্যান্ডেটরি ফিল্ড। আচ্ছা, এগুলো কোভিডের সময় তুমি কোন জায়গায় ছিলে? আমি শিকাগোতে ছিলাম। তো এখানে কোভিডের প্রকোপটা আমেরিকাতে এত প্রকোপ, এত বেশি পরিমাণ কেন দেখা গেছে? অনেক মৃত্যু তো এখানে হয়েছে, বেসিক কারণটা কি মনে হইতে পারে? সেটা নিয়ে আমি এক্স্যাক্টলি খুব একটা আমি বলতে চাই না, কারণ কোভিডের ব্যাপারটা, হ্যাঁ কোভিড তো হয়েছে, কোভিড এখনো হচ্ছে ব্যাপারটা, আর কোভিড নতুন কিছু না। একটা হয়তো ভাইরাসের একটা স্ট্রেন ছিল, যে স্ট্রেনটা খুব কন্টাজিয়াস, এমন স্ট্রেন আগেও এসেছিল এবং ফিউচারে আসবে না তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু কিন্তু কোভিডের ডেথ অল ওভার দ্য ওয়ার্ল্ড ছিল, ইউএসএ ছিল প্রচন্ড। কিন্তু তারপর কি হলো ব্যাপারটা জানি না। একটা সময় নাম্বার দেখো, মানে আমার কাছে মনে হয় মানুষের মৃত্যু প্রতি সেকেন্ডে হচ্ছে এখন। আমার মাই পার্সোনাল ইন্টারপ্রিটেশন, একটা মানুষ অ্যাক্সিডেন্টে মরুক, কার্ডিওলজির প্রবলেম মরুক, কিডনির প্রবলেম মরুক, ক্যান্সারে মরুক, অথবা কোভিডে মরুক, আমাদের কিন্তু ক্লাসিফাই করা হয়, এই পেশেন্টটা কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছে, এই পেশেন্টটা কিডনি ফেলিওরে মারা গেছে, এই পেশেন্টটা ব্লাড ক্যান্সারের কারণে মারা গেছে। বাট আমার ব্যক্তিগত ধারণা, নাম্বার অফ ডেথ তখন যখনই কোভিড পিরিয়ডটা চলছিল, যখনই যে মারা যাচ্ছিল তাকে একটা ক্যাটাগরিতে রাখা হচ্ছিল সব দেশেই। আচ্ছা, এই কারণটা নাও হইতে পারে। সো দ্যাট ইজ মাই পার্সোনাল ইন্টারপ্রিটেশন। তখন কেন সাডেনলি হার্ট, কিডনি বা অন্যান্য ফিল্ডের মৃত্যুর সংখ্যা কমে গেল? হঠাৎ করে কোভিডটাই বেড়ে গেল। আচ্ছা, হঠাৎ করে কোভিডটাই বাড়লো, অন্য কিছু বাড়লো না, বাকি সব কমলো কেন? সো এটা একটু কন্ট্রোভার্সিয়াল আমার মনে হয়। আমি ঠিক ডিটেলস আমি বলতে পারবো না, কিন্তু কোভিড তো ছিল, কোভিড ইজ ট্রু। কোভিডের ভ্যাকসিন এসছে, কোভিডের ভ্যাকসিন আই থিঙ্ক ওয়ান অফ দ্য মেজর রিমার্কেবল প্রোগ্রেস আমেরিকা বানিয়েছে। এত কম সময়ে একটা ভ্যাকসিন বানানো নেক্সট টু ইম্পসিবল। আমেরিকার রিসার্চের স্ট্রেংথ ছিল বলেই হয়তো এত কম সময়ে আমেরিকা বানাতে পেরেছে। কিন্তু হিসাবে দেখতে গেলে রোগটা একদম সিম্পল। ভ্যাকসিন বানানো ইজ নট ইজি। ভ্যাকসিন বানানো না না না, আমি কিছু মানে ভ্যাকসিন তো খুব কঠিন, স্বাভাবিক। কোনটা কাজে লাগবে তাতে কেউ জানে না, কারণ এটা অফিসিয়ালি স্বীকৃতি দিতে অনেক এটা টাইমের ব্যাপার। ভ্যাকসিন বানাতে অনেক সময় লাগে, ভ্যাকসিন বানাতে মানে 5-7 বছর লেগে যায়, একটা ড্রাগস মার্কেটে আসতে অনেক সময় লেগে যায়। কিন্তু এত কম সময়ে, রেকর্ড ব্রেকিং টাইমে একটা ভ্যাকসিন মার্কেটে নিয়ে আসা, মেডোনা বা ফাইজারের মতো কোম্পানি এত কম সময়ে মার্কেটে নিয়ে এসছে,
এবং প্রচুর লোককে ভ্যাকসিন করা। আমরা বোধহয় 4টা-5টা ডোজ নিয়েছি এখন পর্যন্ত। একটা প্রবলেম আমার ডিউ আছে, এখন গিয়ে নিতে হবে। আচ্ছা, বাট আই থিঙ্ক দ্যাট ইজ দ্য সাইন অফ মেডিকেল রিসার্চ। মেডিকেল রিসার্চ যে যতই বলুক, মেডিকেল রিসার্চ ফান্ডিং কাট করা দরকার। মেডিকেল রিসার্চ আছে বলেই হয়তো এত তাড়াতাড়ি ইউএস বানাতে পেরেছে কোভিড ভ্যাকসিন। একদম একদম অন্য কান্ট্রির পক্ষে সম্ভব হয়নি, তাই আর কি। আই থিঙ্ক কোভিড ভ্যাকসিন ইজ রিমার্কেবল। আচ্ছা, তুমি কিছুক্ষণ আগে বলছিলে জিন থেরাপিতে কিন্তু ভাইরাস দিয়ে এগুলো ঠিক করা হয়, আর এখানে এই আমাদের যে কোভিডও একটা ভাইরাসের জন্যই হইলো। তো ভাইরাস ঠিক আছে, আমি মোটা কোশ্চেনটা করতেছি, এরকম এটা আইডেন্টিফাইং যে বিষয়টা তোমরা কিভাবে করো, তা তুমি তো ডিপলি এই বিষয়টা নিয়ে ছিলে। দেখো এইচআইভি, হ্যাঁ, এইচআইভি ভাইরাস পেশেন্ট মারে, রাইট? এইচআইভি রোগে মারে, কিন্তু এইচআইভি ভাইরাসটাকে নিয়ে তার কিছু পোর্শনকে সরিয়ে দিয়ে একটা জিন ট্রান্সফার করে তাকে একটা লেন্টিভাইরাস বানানো হয়। সেই লেন্টিভাইরাস দিয়ে এনকে সেল বা কার্টি সেল থেরাপি হয়। দ্যাট মিনস এইচআইভি ভাইরাসের হিউম্যান ইমিউন ভাইরাস এইচআইভি, এই ভাইরাসটা বেসিক্যালি মানুষের শরীরে ঢুকে তার বডির মেকানিজমটাকে হাইজ্যাক করে নিয়ে সেখানে র্যাপিডলি মাল্টিপ্লাই হতে থাকে, অ্যান্ড দেন তার ইমিউন সিস্টেমটাকে ব্রেকডাউন করে, রাইট? সো এটা হচ্ছে ওর ন্যাচারাল অ্যাবিলিটি। সব রক্তের মাধ্যমে হয় না? এইচআইভি ধরো যেভাবে ট্রান্সমিশন হয়, ব্লাড ট্রান্সমিশন হয় বিভিন্নভাবে, কিন্তু আমরা যে থেরাপিটা করছি সেখানে এইচআইভির যে ভাইরাসটা HIV-4, তার এইচআইভির ভাইরাসটাকে নিয়ে আমরা তার কিছু পোর্শনকে থ্রু জেনেটিক ইঞ্জিনিয়ারিং সরিয়ে দিয়ে, যে পোর্শনগুলি তোমাকে এইচআইভি করতে পারে বা তোমার ক্ষেত্রে এইডস করতে পারে, সেই পোর্শনগুলোকে সরিয়ে দিয়ে আমরা কিছু জিন ট্রান্সফার করে দিই সেখানে থ্রু জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যেখানে ভাইরাসটার কোনো এফেক্ট থাকে না এইচআইভি করার জন্য, কিন্তু ভাইরাসটার এফিসিয়েন্সি থাকে জিনটাকে ট্রান্সফার করার জন্য। মানে খুব লেম্যান ওয়ার্ডে বলতে গেলে আমরা তার ন্যাচারাল ভিরুলেন্সটাকে ইউজ করি টু ট্রান্সফার এ জিন ইনটু দ্য পেশেন্টস বডি। এইচআইভি ভাইরাসের মডিফিকেশনের পর তার মধ্যে জিন ট্রান্সফার করে পেশেন্টের বডিতে দেওয়া হয়, কিন্তু এই পেশেন্টের এইচআইভি হয় না, কিন্তু এই ভাইরাসটা তার জিনটাকে সাকসেসফুলি ট্রান্সফার করে। ইটস এ কমপ্লেক্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং। থ্রু জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটা পেশেন্টের কিউর হয়। সেইভাবে ভাইরাসটাকে, ইভেন দো ভাইরাস, মানে আমার ক্ষেত্রে কি রিস্ক ছিল, যখন আমি কোভিড এরাতে জিন থেরাপিতে কাজ করতাম, কোভিড টাইমে ভাইরাস নিয়ে সবাই অ্যাংশাস, সবাই ভয়, ভাইরাস মানে সব বাজে। অ্যাট দ্যাট টাইম আমি যখন বলতাম যে আই ইউজ ভাইরাস টু কিওর ডিজিজ, মানে ভাইরাস দিয়ে আমি রোগ সারাচ্ছি, রোগ নিরাময় করছি থ্রু জিন থেরাপি, মানুষ বিশ্বাস করতো না প্রথম বিশ্বাস, মানে নলেজ আমার হতেই পারে ভাইরাস মানেই খারাপ, ভাইরাস মানেই একটা রোগ। এইচআইভিটাই প্রথম আসে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এইচআইভি, হেপাটাইটিস ভাইরাস, জন্ডিস, বেশ কন্টাজিয়াস। ভাইরাস বেসিক্যালি প্রোটিন স্ট্রাকচার। ভাইরাসটা বাইরে বেসিক্যালি ইনার্ট, হিউম্যান বডির বাইরে ইটস ইনার্ট, দ্যার ইজ নাথিং, নো লিভিং থিংস, কিন্তু ইটস এ প্রোটিন, কমপ্লেক্স প্রোটিন। যখন তোমার পেশেন্টের বডিতে ঢোকে, দেন ইট ওয়ার্কস অ্যাজ এ লিভিং থিং অ্যান্ড ইট স্টার্টস মাল্টিপ্লাইং, অর ইট হাইজ্যাক্স দ্য ইমিউন সিস্টেম অ্যান্ড দেন র্যাপিডলি মাল্টিপ্লাই। এমন তো হতে পারে যে আমার শরীরে এখন ভাইরাস আছে, হতে পারে, বাট দে আর নট ডিজিজ কজিং ভাইরাস, হতে পারে। কিন্তু আমি তোমাকে বলতে চাইছি আর কি, যে ভাইরাসগুলি আমরা জিন থেরাপিতে ইউজ করি, এগুলি স্পেসিফিক ওয়েতে ইউজ করি। হিউম্যান পেপিলোমা ভাইরাস, এইচপিভি, হ্যাঁ, হিউম্যান পেপিলোমা ভাইরাস খুব কমন। হিউম্যান পেপিলোমা ভাইরাস হার্ট যে দুর্বল করে দেয় না? না, হিউম্যান পেপিলোমা ভাইরাস তোমার কিছু মহিলাদের কিছু ডিজিজ কজ করে। তো হিউম্যান পেপিলোমা ভাইরাসকেও জিন থেরাপিতে ইউজ করা হয়।
আচ্ছা হ্যাঁ, থ্রু জেনেটিক মডিফিকেশন अगेन, ওর জেনেটিক স্ট্রাকচারটাকে চেঞ্জ করে তার ভিতরে জিন ইনকর্পোরেট করে তাকে পজিটিভ পারপাস ইউজ করা হয়। তার নেগেটিভ কোয়ালিটিকে সরিয়ে দিয়ে তার মধ্যে কিছু পজিটিভ জিন দিয়ে তাকে ইউজ করা হয় এজ এ টুল। অনেকটা তুমি কোনো একটা পাড়ার একটা গুন্ডাকে তুমি ট্রেনিং দিয়ে অস্ত্র দিয়ে ইকুইপ করে ইউ আর ইউজিং হিম টু ফাইট এগেনস্ট আদার রাউডিজ অর কোনো ডিজিজ কাইন্ড অফ সেম, তুমি একটা পজিটিভ পারপাসে ইউজ করছো। জিন আর ডিএনএ দুইটা কি সিমিলার? ইয়া, জিন ইজ এ পার্ট অফ ডিএনএ। পার্ট অফ ডিএনএ। হ্যাঁ, তো ডিএনএ তো অনেক বড়। ডিএনএ এর মধ্যে কিছু কিছু স্মল ফ্র্যাগমেন্টস থাকে যেগুলিকে জিন বলা হয়। এরা প্রোটিন কোডিং সিকোয়েন্স থাকে। এটা মানে কমপ্লেক্স মলিকুলার বায়োলজি, আমি তোমাকে বলতে চাই না এতটা ডিটেলস। মানে জিন ইজ এ স্মল ফ্র্যাগমেন্টস অফ এ ডিএনএ। আচ্ছা, মানে ডিএনএ থেকেও জিন আরো সূক্ষ্ম স্মল ফ্র্যাগমেন্টস, মানে এগুলো নিয়ে একটা ডিএনএ তৈরি হয়। ইয়েস। আচ্ছা, তো সাপোজ ধরো যে আমি আমার বাবার ডিএনএ তো আমার মধ্যে বইছে। ইয়েস, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ডিএনএ, মানে প্রত্যেকটা 50-50 কামিং ফ্রম বোথ দ্য প্যারেন্টস, ফাদার এন্ড মাদার। নাও এর মধ্যে তোমার মধ্যে যদি বাবার ক্যারেক্টারিস্টিক বেশি থাকে তাহলে তোমার বাবার 50% জিনের মধ্যে ডমিনেন্ট জিনগুলি বেশি ছিল। তোমার মধ্যে যদি মার জিন বেশি থাকে তাহলে সেই জিনগুলো 50% ডমিনেন্ট ছিল। তো বেসিক্যালি যতই ডিসপিউট করুক, একটা সন্তানের মধ্যে বাবার 50% মার 50% থাকে। এটা রুলস অফ নেচার। জিন থেরাপি বিভিন্ন ফিল্ডে ইউজ হচ্ছে। ধরো তোমার স্কিন ডিজিজে ইউজ হচ্ছে, ক্যান্সারে ইউজ হচ্ছে, টিউমারে ইউজ হচ্ছে, তোমার মাসকুলার অ্যাট্রফিতে ইউজ হচ্ছে, বিভিন্ন ধরনের নিউরোলজিক্যাল পারপাস ইউজ হচ্ছে, বিভিন্ন ধরনের পেইন ফিল্ডে ইউজের চেষ্টা চলছে, যেখানে পেইন সেন্সেশনটাকে কমানো যায় কি করে, পেইন পাথওয়েটাকে কি করে মডুলেট করা যায়, পেইন পাথওয়েটাকে কি করে অল্টার করা যায়। মানে পেইন সেন্সেশন, পেইন আছে, দ্যাট ইজ এ রুট কজ অফ পেইন, কিন্তু আমি পেইনটা ফিল করতে পারছি না। যেখানে পেইন সেন্সিং যে ব্যাপারগুলি আছে, যেখানে যে পেইন নোসিসেপ্টার্স যারা পেইনটাকে সেন্স করে আমাদের ব্রেনে ট্রান্সফার করে, দেন উই ফিল দ্য পেইন, সেই পাথওয়েটাকে কাইন্ড অফ ব্লক করে দেওয়া হচ্ছে। এটা কতটুকু, এটা নিয়ে তো তোমার রিসার্চ ছিল? একটা সময় ছিল আমার রিসার্চ, হ্যাঁ। আচ্ছা, সাধারণত আমরা যখন দাঁত তুলি তার ব্যথাই আমরা সহ্য করতে পারি না, সেই জায়গায় যেটা দেওয়া হয় এটা দিয়ে তো তোমার সাময়িক না, সেটা হচ্ছে তোমার লোকাল অ্যানেস্থেটিক্স। সেটা আর একটা লোকাল অ্যানেস্থেটিক্স। লোকাল অ্যানেস্থেটিক্স আর কেমিক্যালস। লোকাল অ্যানেস্থেটিক্সটা হচ্ছে তোমার নট জিন থেরাপি, নট আনার থিংস। লোকাল অ্যানেস্থেটিক্সটা হচ্ছে তোমার লাইডোকাইন টাইপের কোনো একটা জিনিস, যেগুলি ককটেল থাকে, যেগুলি তোমার দাঁতে ইনজেকশন দেয়, রাইট? সেখান থেকে তোমার লোকালি যে পেইন সেন্সিং পাথওয়েগুলি, সোডিয়াম চ্যানেল বা এই ধরনের পেইন সেন্সিং যে চ্যানেলগুলো আছে, এগুলোকে টেম্পোরারিলি ব্লক করে রাখা হয়। আচ্ছা, সোডিয়াম চ্যানেল টাইপের কতগুলি আছে যারা পেইন সেন্সেশনে হিউজ পার্ট করে, এদেরকে ব্লক করে রাখা হয়। সেটাতে আমার কাজ ছিল একটা সময় সোডিয়াম চ্যানেল নিয়ে। তো সোডিয়াম চ্যানেলটাকে ব্লক করে রাখার কারণেই তোমার পেইনটা থাকে, দাঁত যখন তুলে পেইন থাকে, কিন্তু তুমি পেইনটা ফিল করছো না। অ্যান্ড ইউ সি গ্র্যাজুয়ালি তোমার বডি থেকে সেই ব্লকারগুলি, সোডিয়াম চ্যানেল ব্লকারগুলি ওয়াশ আউট হয়ে যাচ্ছে ইন কাপল অফ আওয়ার্স। দেন আস্তে আস্তে তোমার পেইনটা ফিল হচ্ছে, পেইনটা ফিরে আসছে। ডিউরিং দ্যাট টাইম তোমার ওই জায়গাটার নাম থাকছে। তো পেইন সেন্সিং, পেইনের ক্ষেত্রে ইভেন হয় যেমন এপিডুরাল, মহিলাদের বার্থ, ডিউরিং দ্য বার্থ। আমি জানি একটা হিউজ কন্ট্রোভার্সি, হিউজ ডিসকাশন টপিক হচ্ছে এপিডুরাল ইজ হেলদি ভার্সেস আনহেলদি, রাইট? কিন্তু ইটস নট এ হেলদি ভার্সেস আনহেলদি, ইটস এ তুমি কি পেইন ফিল করতে চাও নাকি তুমি পেইন ফিল করতে চাও না। দ্যাট ইজ, আই থিঙ্ক নাও উই হ্যাভ দ্য অপশন। পেইন আছে, যখন টেকনোলজি ছিল না তখন ডিউরিং দ্য বার্থ মহিলাদের পেইন নিতেই হতো, বিকজ দে হ্যাভ নো চয়েস। এখন মহিলাদের কাছে চয়েস আছে, ইফ দে ওয়ান্ট দে ক্যান টেক দ্য এপিডুরাল and make their natural birth comfortable. They don't have to go through that whole lot of pain. যা আজকে থেকে 30 বছর আগে it was a natural. তো
তো এপিডুরাল ইজ অ্যান অপশন ফর নাও, যেখানে পেশেন্টসটা নিতে পারে এবং পেইনটাকে সাপ্রেস করতে পারে। আচ্ছা, তুমি এখন যে ফিল্ডে কাজ করছো, হ্যাঁ, একদম প্রিন্সিপাল সায়েন্টিস্ট হিসেবে, ভারতে কি এই সুযোগটা তোমার জন্য নেই? নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। কিন্তু ওখানে বেটার অনেক বেশি। আমেরিকার রিসার্চটা আমি এনজয় করি, আমেরিকার ইনফ্রাস্ট্রাকচার এনজয় করি, ওখানকার ওয়ার্ক কালচার এনজয় করি, ওখানকার ইমপ্রুভ টেকনোলজি এনজয় করি। ওভারঅল রিসার্চের সেই পারপাসে যাওয়া, রিসার্চের কোয়ালিটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অনেক বেটার, তাই ওখানে যাওয়া। তো এই জায়গায় পৌঁছতে জীবনে কিরকম হার্ডেলস পার হতে হয়েছে? সে তোমার আমার জীবন একসাথে উমাকান্ত স্কুলেই শুরু, ক্লাস 6-7 থেকে। উমাকান্ত স্কুলের পর একটা সময় মেডিকেল ফিল্ডের ঝোঁক ছিল। মেডিকেল ফিল্ডের এটা কি ছোটবেলা থেকেই ছিল? হাই স্কুলে তো ছিল, মেডিকেল ফিল্ডের ঝোঁক ছিল, ডাক্তার হওয়ার একটা শখ ছিল। যাই হোক, লাইফে সব শখ পূরণ হয় না, কিন্তু প্রত্যেকেরই বোধহয় একটা ডেস্টিনেশন থাকে। আমি হতে চেয়েছিলাম ডাক্তার, জয়েন্ট এন্ট্রান্স পেয়ে গেলাম ব্যাঙ্গালোর পড়তে এগ্রিকালচার। আচ্ছা, আমার কিন্তু মনে হয় আমি বিএসসি এগ্রিকালচার যখন করছিলাম, বিএসসি এগ্রিকালচার ইজ এ কোর্স যা আমাকে একটা ভাস্ট বেস প্ল্যাটফর্ম দেয়, যেখানে আমি জেনেটিক্স, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, ইকোনমিক্স, সোশিওলজি, সাইকোলজি, প্ল্যান্ট প্যাথোলজি, এন্টোমোলজি, এমন ভাস্ট ফিল্ড। 4 বছরের কোর্স বিএসসি এগ্রিকালচার। ইট গেভ মি এ হিউজ প্ল্যাটফর্ম, যেখানে আমার অন্যান্য ফিল্ডে নলেজ হয়। আমি জানি ইকোনমিক্সের ব্যাপার, আমি জানি সোশ্যোলজির ব্যাপার, আমি জানি সাইকোলজির ব্যাপার, এগুলো আমাদের পার্ট অফ কোর্স ছিল। মেজর এগ্রিকালচারাল সাবজেক্টগুলি ধরো অ্যাগ্রোনমি, প্ল্যান্ট প্যাথোলজি, জেনেটিক্স, এন্টোমোলজি, এগুলি তো ছিলই অবভিয়াসলি, প্লাস আরও সাবজেক্ট ছিল। তারপর আমি যখন স্পেশালাইজেশন করতে গেলাম, মানে সেটা ইয়ের পরে এগ্রিকালচারের পরে, বিএসসির পরে, দেন আই ডিসাইডেড টু গো টু মাইক্রোবায়োলজি। ওকে, again dealing with bacteria, fungus and all these things, microbes নিয়ে কাজ। মাইক্রোবসে কাজ করতে করতে মাস্টার ডিগ্রিতে আমি কিছুটা ইনক্লাইন্ড হয়ে পড়ি ধরো মলিকুলার বায়োলজির দিকে, মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, মানে মাইক্রোবায়োলজি জাস্ট মাইক্রোবায়োলজি, কিন্তু মাইক্রোবিয়াল জেনেটিক্স বা মাইক্রোবসকেও যে জেনেটিক্যালি মডিফাই করা যায়, সেটার দিকে আমি ইনক্লাইন্ড হয়ে পড়ি কিছুটা। তখন আমার মাস্টার ডিগ্রি হয়ে যাওয়ার পর আমি 3 বছর আমি একটা ইনস্টিটিউটে কাজ করি ব্যাঙ্গালোরে। সেই সময়ে আমি 2003-তে আমি জাপানের স্কলারশিপটা পাই, গভর্নমেন্ট স্কলারশিপ, যেখানে অল ইন্ডিয়ার থেকে 3 জনকে ওরা সিলেক্ট করে বায়োটেকনোলজিতে পিএইচডি করার জন্য। জাপান গভর্নমেন্ট থ্রু মাল্টিপল রাউন্ড অফ ইন্টারভিউ অ্যান্ড প্রেজেন্টেশনস, দিল্লিতে গিয়ে। তো সেখান থেকে আমি 2004-এ জাপান যাই পিএইচডি করতে ফর মলিকুলার বায়োলজি অ্যান্ড মাইক্রোবিয়াল জেনেটিক্স। সেখানে আমার হাতে করি একটা অ্যাডভান্স ল্যাবে। জাপান ইজ এ হাইলি ডেভেলপড কান্ট্রি, একটা ইস্যুস থাকে, জাপানিজ ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। কিন্তু আমি এমন একটা ল্যাবে ছিলাম, ইন্টারন্যাশনাল ল্যাব, যেখানে প্রচুর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিল। আমার প্রফেসর ইংলিশে এক্সপার্ট ছিলেন, তো দ্যার ওয়াজ নো কমিউনিকেশন ইস্যুস। 4 বছর ভালোই কাটে, আমার কোনো ল্যাঙ্গুয়েজ প্রবলেম হয়নি। বাট জাপানের অ্যাডভান্স টেকনোলজি, জাপানের অ্যাডভান্স রিসার্চ ফ্যাসিলিটি বা ইকুইপমেন্টসগুলি আমি অ্যাক্সেস করতে পারি 4 বছর। সেখান থেকে আমার অপশন এসেছিল সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটিতে কাজ করার, বাট আমি অপশনটা না নিয়ে আমি ইউএসএ চলে যাই পিএইচডির পর রিসার্চ করতে। সেইভাবে আমার ইউএস যাওয়া। ইউএসএ তে তুমি চান্সটা তো পাওয়ার জন্য যোগ্যতা তো জরুরি না, যদি এমনিতে ইউএসএ তুমি যাওয়ার চান্স পাওনি। আমি একটা সময় আমি ইস্টে থাকার পর 4 বছর ইস্টে থাকার পর, সিঙ্গাপুর হলে হয়তো আমি ইস্টেই থাকতাম। আমি ডিসাইড করলাম না, এবার একটু ওয়েস্টে যাই, ওয়েস্টের রিসার্চ প্যাটার্নটা দেখি। কিন্তু তখন পর্যন্ত আমার জাপান থাকাকালীন আমার ইউএস এর রিসার্চ নিয়ে আমার ধারণা ছিল না সেরকম। আমি ইউএসএ যাওয়ার পরে সেই ধারণাটা আমি ফিল করি। কিন্তু জাপান এবং ইউএস এর মধ্যে রিসার্চের, দে আর বোথ কান্ট্রিজ আর অ্যাডভান্সড।
কিন্তু ইউএস এর একটা অ্যাডভান্টেজ হচ্ছে ইউএস ইংলিশ যেহেতু আমরা অনেক বেশি কমফোর্টেবল ফিল করি। জাপানে আমি ব্যক্তিগতভাবে অনেকটা কমফোর্টেবল ছিলাম, কিন্তু একজন ফরেনারের পক্ষে জাপানিজ কালচারে গিয়ে মানিয়ে নেওয়া 4 বছর, আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখে গেছিলাম শেষ দিকে। তো ওখানে ওখানে যারা জাপান থাকে তারা ইংরেজিটা তো ম্যান্ডেটরি শিখতে হয় না? নট নেসেসারিলি। জাপান নিজেদের সেলফ সাফিসিয়েন্ট, ওরা এতটাই নিজেদের সেলফ সাফিসিয়েন্ট, ইংলিশ জানা খুব একটা কম্পালসারি না। জাপান টপ লেভেলে, কিন্তু ইংলিশ যখন জানে তখন যখন গ্লোবালি কেউ যেতে চায় তখন অবভিয়াসলি তুমি জাপানে ইংলিশ না জেনে ভালো লাইফ লিড করতে পারো, বাট ওয়েন ইউ থিঙ্ক ইউর সেলফ ইন এ গ্লোবাল পিকচার তখন তোমাকে ইংলিশটা জানতেই হবে। আর জাপানের আরেকটা জিনিস আমি ফিল করলাম জাপানে না থাকার, লং পিরিয়ড না থাকার একটা কারণ, জাপানে তোমার ইউএস এমন একটা কান্ট্রি যেখানে ফরেনারদের গ্রোথ এবং প্রসপারিটিতে তোমার কান্ট্রি অফ অরিজিন, তোমার স্কিন, তোমার রেস এগুলি আসে না। দে আর ভেরি ওপেন টু এনিবডি হু ইজ ট্যালেন্টেড। ইউএসএ ইজ দ্য অনলি কান্ট্রি দ্যাট অ্যালাউজ ইউ টু পারসিউ ইউর ড্রিম। তুমি কোন দেশের, কোন বর্ণের, কোন জাতের, কোন গোত্রের, ডাজন্ট ম্যাটার। ইউএসএ তোমার ট্যালেন্ট ম্যাটার্স, তোমার সিনসিয়ারিটি ম্যাটার্স। কিন্তু জাপানে তুমি জাপানি হও আর বিদেশি হও একটা ডিমার্কেশন আছে। এজ এ ফরেনার তোমাকে একটা সার্টেন লেভেলের পর উঠতে দেবে না, কি পজিশনগুলিতে যেতে দেবে না। আচ্ছা, দ্যাট ইজ দ্য ডিফারেন্স আমি ফিল করি। তো আমি আর্লি উপলব্ধি করি, তাই আমার জাপানের লং টার্ম রিসার্চ ক্যারিয়ার পারসিউ করার ইচ্ছে ছিল না। আমি যদিও আমার অপরচুনিটি ছিল, কিন্তু আমি ডিক্লাইন করি। জীবনের প্রায় অর্ধেক সময় তো ভারতের বাইরে। 21 ইয়ার্স। জীবনের একটা মানে প্রায় 50% টাইমই মানে বলতে গেলে। তো ভারতে বড় হওয়া এবং আমেরিকাতে যে এস্টাবলিশড হওয়া, এই বিষয়টা তোমার কাছে কিরকম লাগে? একটা স্বপ্নের মতো। কোনো সময় আমি ভাবিনি, ফার্স্ট অফ অল আমি মনে করি না আমি খুব একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলাম সবসময়, কিন্তু আই ওয়াজ ভেরি হার্ড ওয়ার্কিং অল দ্য টাইম। সিনসিয়ার ছিলাম নিজের কাজ, কর্তব্য, ডিউটি যেগুলি থাকে তার উপর। ইভেন আপ টু 1997 আমি ক্রিকেট খেলছিলাম সাউথ জোন। আমি সাউথ জোনে ব্যাঙ্গালোর ইউনিভার্সিটিতে আমি সাউথ জোন কম্পিটিশনের ক্রিকেটে আমি গেছিলাম হায়দ্রাবাদ উসমান ইউনিভার্সিটিতে খেলতে। তখন আমি গলিতে ক্রিকেট খেলতাম, কলেজ টিলার মাঠে খেলতাম, উমাকান্ত স্কুলের মাঠে খেলতাম। আমরা একসাথে অনেকবার ক্রিকেট খেলেছি, হ্যাঁ, বট গাছের নিচে ক্রিকেট খেলেছি। তো ক্রিকেট খেলতাম, ক্রিকেট প্যাশন ছিল এখানে, নদীর পাড়ে, কলেজ টিলার মাঠে, রাস্তায় খেলতাম ক্রিকেট। তারপর যখন ইউনিভার্সিটিতে গেলাম ব্যাঙ্গালোরে, আমি ইউনিভার্সিটির কলেজের হয়ে টিমে ছিলাম, ইউনিভার্সিটির টিমে ছিলাম। ইউনিভার্সিটির টিম থেকে আমি সিলেক্ট হয়ে সাউথ জোন এর হয়ে রিপ্রেজেন্ট করেছিলাম ক্রিকেটে 1997 ইন্টার ইউনিভার্সিটি সাউথ জোন, যেখানে কিছু রঞ্জি ট্রফি প্লেয়ারও আসে। 1997 এর কথা বলছি। আমার কাছে ক্রিকেট ছিল তখন প্রচন্ড ইন্টারেস্টিং, প্রবাবলি ক্যারিয়ার। পড়াশোনার ঠিক আছে, পড়াশোনা ছিলাম, আমি মাইক্রোবায়োলজিতে করছিলাম মাস্টার ডিগ্রি, আন্ডার গ্র্যাজুয়েট এগ্রিকালচারে, কিন্তু পড়াশোনা আমার ঠিক ফোকাস ছিল না। কিন্তু একটা সিচুয়েশন আমি সবসময় একটা জিনিস করি, সেলফ ইভ্যালুয়েট করি, সবসময় নিজেকে ইভ্যালুয়েট করি, ব্রুটালি ক্রিটিসাইজ করি। আমি নিজেকে ক্রিটিসাইজ করি, আমি কনস্ট্যান্টলি চেষ্টা করি নিজেকে ইমপ্রুভ করার, আমার মিস্টেক্সগুলো থেকে লার্ন করার, শেখার এবং নেক্সট স্টেপে যাওয়ার। আমি দেখলাম যে ক্রিকেট ইজ নট মাই কাপ অফ টি। আমি যখন রঞ্জি ট্রফি লেভেলের প্লেয়ারদের সাথে ক্রিকেট খেলছিলাম ওসমানী ইউনিভার্সিটি হায়দ্রাবাদ, তখন এদের টাইমিংস, এদের রিফ্লেক্স, এদের বোলিং এর স্পিড, ওদের ফিটনেস, আই ওয়াজ সারপ্রাইজড। আই এম নোওয়্যার নিয়ার টু দ্যাট। বাট আমি একটা স্টেজে পৌঁছেছিলাম সেখানে, কারণ আমার পক্ষে ইউনিভার্সিটির টিম হয়ে থ্রু সাউথ জোনে যাওয়া
ওয়াজ নট ইজি জব। আমি সেখানকার লোকাল ছেলেদের মাঝখানে কম্পিট করে ইউনিভার্সিটির টিমের ক্রিকেট খেলতে গেছিলাম, দ্যাট ওয়াজ আনাদার স্টোরি। কিন্তু আমি যখন গেলাম আরো একটু লার্জার প্ল্যাটফর্মে সাউথ জোন খেলতে, তখন আমি দেখলাম যে প্রবাবলি ক্রিকেট ইজ নট মাই কাপ অফ টি, আই শুড রাদার ফোকাস অন মাই স্টাডিজ, হায়ার এডুকেশনস। তো সেইভাবেই আমার গ্র্যাজুয়ালি হায়ার এডুকেশনের দিকে ঝোঁক বাড়ে। আমি প্ল্যানিং শুরু করি ইউএস গিয়ে পিএইচডি করার। তখন থেকেই? ইয়েস, অ্যারাউন্ড 98, 99, 2000 আমি জিআরই টোফেলের প্রিপারেশন নিয়ে আমি জিআরই দিই, এবং আনফর্চুনেটলি 2001-এর নিউ ইয়র্কের টুইন টাওয়ার ইনসিডেন্টে কিছুটা আমার প্ল্যান বানচাল হয়ে যায়, কারণ তখন প্রচুর স্কলারশিপ ক্যান্সেল হয়ে যায়। তো সেইভাবে তখন আর যাওয়া হয়নি আমার ইউএস এর ড্রিম কিছুটা সময়ের জন্য স্থগিত থাকে, বাট আই কেপ্ট অন পারসিউইং মাই ড্রিম। আমার কাছে অপরচুনিটি ছিল ইন্ডিয়াতে পিএইচডি করার, ব্যাঙ্গালোরে পিএইচডি করার, সাউথ ইন্ডিয়াতে পিএইচডি করার অপরচুনিটি ছিল, কিন্তু আমি ফর সাম রিজন আমি সেই অপরচুনিটিগুলিকে অ্যাকসেপ্ট করিনি, কারণ আই ওয়ান্টেড টু গো টু ফরেন ফর মাই পিএইচডি, কারণ আমি ওদের অ্যাডভান্স রিসার্চ এনভায়রনমেন্টে পিএইচডি করতে চেয়েছিলাম, নট ইন এ প্লেস ওয়ার রিসোর্সেস আর লিমিটেড। 2001 আমার হলো না, 1, 2 এবং 3-তে আমি যখন জাপান গভর্নমেন্ট স্কলারশিপ পাই, সেটাও ছিল বিশাল চ্যালেঞ্জিং একটা এক্সপিরিয়েন্স। বলবো তোমার হিউজ কম্পিটিশন, ন্যাশনাল লেভেলের কম্পিটিশন, কাটথ্রোট কম্পিটিশন, এবং 980 ক্যান্ডিডেটস, মাল্টিপল রাউন্ডস অফ ইন্টারভিউ, প্রজেক্ট প্রপোজাল, প্রেজেন্টেশন ফলোড বাই পার্সোনাল ইন্টারভিউ, তারপর জাপানে গিয়ে তার ফাইনাল সিলেকশন ও টোকিওতে জাপান গভর্নমেন্ট। সো তুমি বলতে পারো অলমোস্ট লাইক 4-5 রাউন্ড সিলেক্ট হয়ে আই স্টুড সেকেন্ড ইন দ্য লিস্ট। সো সেইভাবে আমার 2004-এ জাপানে যাওয়া। সো আই কনসিডার দ্যাট অ্যাজ ওয়ান অফ মাই ফাইনেস্ট সাকসেস, কারণ উইদিন ইন্ডিয়া লেভেল আর কি। তারপর আমি 2004 জাপান যাই পিএইচডি করতে। পিএইচডিটা কিসের উপর করা হয়েছিল? জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মলিকুলার বায়োলজি। আচ্ছা, এরপরে তার সূত্র ধরেই আমি বেসিক্যালি ইউএসএ আসি মেডিকেল বায়োটেকনোলজিতে। মেডিকেল বায়োটেকনোলজি। কিন্তু এমনিতে তুমি ইচ্ছে ছিল ছোটবেলা থেকে ডাক্তার হওয়া, মানে এমবিবিএস ডাক্তার যেটা আমরা বলি, কিন্তু এখন ডাক্তার না, কিন্তু ডক্টরেট, এবং তুমি নিজে মানে যারা এই মেডিকেল লাইনে তাদেরকেও মানে কিছুটা এডুকেট করো। এক্স্যাক্টলি, আমার পক্ষে ডাক্তার তো হয়নি, কিন্তু আমি ডাক্তারকে ট্রেনিং দিই, ডাক্তারকে হাতে কলমে কাজ শেখাতাম, ডাক্তারদের লেকচার নিতাম, সেগুলি হতো অ্যাজ এ পোস্ট ডক রিসার্চার। আর হ্যাঁ, কিছু স্বপ্ন অসম্পূর্ণ থাকে, তার মধ্যে একটা হচ্ছে ডাক্তার না হওয়া। কিন্তু এই লেভেল থেকে তো তুমি অনেক, কিন্তু হ্যাঁ, আমি বিভিন্ন ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড ছিলাম, এখনো আছি। কারেন্টলি আমি অ্যানিম্যাল ফার্মাতে আছি, আগে আমি হিউম্যান ফার্মাতে ছিলাম। সো দিস আর অল, মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আই এম কানেক্টেড টু ডিজিজ, পেশেন্ট কিওর। এটা হতে পারে অ্যানিম্যাল, এটা হতে পারে হিউম্যান। কিন্তু আমি তোমাকে একটা জিনিস বলতে চাই, ইন দ্য ডেভেলপড কান্ট্রিজ, ইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, অ্যানিম্যালস আর অলসো ইকুয়ালি ভ্যালুয়েবল, লাইক পেটস আর লাইক ফ্যামিলি মেম্বার্স। একটা পেট একটা মানুষের জীবনে একটা মানুষের মতোই ডেভেলপড কান্ট্রিজে। একটা কুকুরের জন্য একটা মানুষ লাখ লাখ টাকা খরচ করতে পারে, একটা বিড়ালের জন্য লাখ লাখ টাকা খরচ করতে পারে। অ্যানিম্যাল হেলথ কেয়ার ইজ এ হিউজ ফিল্ড ইন ওয়েস্টার্ন কান্ট্রিজ। সো I don't feel anyway separate that আমি আগে হিউম্যান ফার্মাতে ছিলাম, এখন অ্যানিম্যাল ফার্মাতে আছি। অ্যানিম্যাল ফার্ম ইজ অলসো ইকুয়ালি ইম্পর্টেন্ট, and being animal lover, তুমি হিউজ এনিমেল লাভার। তোমার যে মাঝে মাঝে তোমার ফেসবুকে যেগুলো দেখি না, ওই পাখি, এরপর একটা তো ডগও তোমার সঙ্গে আছে। আমার একটা পেট আছে, সিম্বা। পেট সিম্বা আছে, প্লাস আমার 3টে পাখি আছে। ওয়ান অফ দেম একটা এর মধ্যে কথা বলে,
So they are মানে they are grown hand fed. আমার আমার cockatiels they are hand fed. So obviously এরা আমার 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 কাঁধে বসতে পারে, আমার হাতে আসতে পারে, they are not afraid. আমার সাথে ফ্রিলি মুভ করতে পারে, আমার সাথে কমিউনিকেট করতে পারে। কমিউনিকেট মানে ইন পাখি যেভাবে কমিউনিকেট করে আর কি, হুইসেল হুইসেল দিয়ে খুশি হয়। সো ইয়া, বিং অ্যানিম্যাল লাভার, আমি মনে হয় আই এনজয় অ্যানিম্যাল ফার্ম। তোমার জীবনের এই যে পড়াশোনা এবং বড় হওয়া, তার পেছনে আমাদের সাধারণত মা বাবা দুইজনের অবদান থাকে। এই বিষয়ে তোমার কি অভিমত? আই থিঙ্ক নিঃসন্দেহে আমার মা বাবার সাপোর্ট ছিল। আমার স্বপ্ন অ্যাচিভে ওদের কোনো বাধা ছিল না। অ্যাটলিস্ট ওরা হয়তো ব্যক্তিগতভাবে অনেক কথা ডাইজেস্ট করতে হয়েছে, কিন্তু ওরা আমার স্বপ্ন অ্যাচিভমেন্টে কোনো বাধা দেয়নি। মানে আমি যখন কিছু স্বপ্ন দেখি এবং সেই স্বপ্নগুলোকে অ্যাচিভ করতে গিয়ে আমাকে স্ট্রাগল করতে হয়েছিল একটা সময়, জিআরই টোফেল বা মানে যে কোনো স্বপ্ন বোধহয় স্ট্রাগল থ্রুতেই আসে। যে কোনো স্বপ্ন এমনি এমনি তোমার কাছে পায়ে হেঁটে আসে না। আর আরেকটা জিনিস আমি বিশ্বাস করি যে দিবা স্বপ্ন বা দিনের বেলায় স্বপ্ন দেখা আর রিয়েলি স্বপ্নের জন্য কাজ করা দুটো ডিফারেন্ট। আমি স্বপ্ন অনেক কিছুই দেখতে পারি, কিন্তু আমাকে সেই স্বপ্নগুলি জেগে দেখতে হবে এবং তার জন্য কাজ করতে হবে। এবং আগরতলার ছেলে হিসেবে রিসোর্সেস ইনিশিয়ালি কম ছিল, এক্সপোজার কম ছিল, কিন্তু আমি ব্যাঙ্গালোরে যেহেতু আমার একটা সিগনিফিক্যান্ট পোর্শন কাটাই অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ রিসার্চ স্কলার, ব্যাঙ্গালোর এমন একটা জায়গা যেখানে দু ধরনের জিনিস সম্ভব। তুমি তোমার কেরিয়ার বানাতে পারো, তুমি তোমার বানানো কেরিয়ার ডুবাতে পারো। ব্যাঙ্গালোরে আমি 10 বছর ছিলাম, 1994 থেকে 2004। ব্যাঙ্গালোরে একটা গ্রুপ আছে, মস্তি করছে, ফান করছে, লাইফ লিড করছে, কিছু বছর পরে হারিয়ে যাচ্ছে অন্ধকার দুনিয়ায়। আর একটা গ্রুপ আছে ব্যাঙ্গালোরে, প্রচুর রিসোর্সেস আছে, তোমার কেরিয়ার বিল্ডিং এর প্রচুর রিসোর্সেস আছে, তোমার ট্রেনিং এর, কোচিং এর, ড্রিম অ্যাচিভ করার। আমি রাইট প্ল্যাটফর্ম পাই, আমি রাইট সাপোর্ট পাই, সেখান থেকে আমার ছোট শহরের হয়েও ব্যাঙ্গালোরে আমাকে অনেক কিছু দিয়েছে ইন টার্মস অফ অপরচুনিটি, ইন টার্মস অফ রিসোর্সেস। আর কিছু অপরচুনিটি পেয়েছি, ধরো আমাদের সুপার সিনিয়ররা যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে বাইরে চলে গেছিল আমেরিকায়, ওরা যখন লেকচার দিতে আসতো ইউনিভার্সিটিতে, ওদের সাথে ইন্টারঅ্যাক্ট করা, ওদের সাথে কথা বলা, ওদের থেকে ইন্সপায়ার হওয়া, ওদের থেকে মোটিভেশন নিয়ে কিছু করা, ওদের থেকে গাইডেন্স নেওয়া, এগুলো পেয়েছি আমি ব্যাঙ্গালোরে। সো যখনই কোনো অপরচুনিটি হয়, যখনই এখন আমার জুনিয়ররা কেউ আমাকে অ্যাপ্রোচ করে, আই ট্রাই টু বি দেয়ার, আই ট্রাই টু বি অ্যাক্সেসেবল টু দ্যাম। আমি তাদেরকে হেল্প প্রোভাইড করি, ইনফরমেশন প্রোভাইড করি, এনি কাইন্ড অফ সাপোর্ট, হেল্প। কারণ আমাকে ভুললে হবে না, এক সময় আমিও পেয়েছি আমার সিনিয়রদের থেকে, অ্যান্ড দিস ইজ দ্য টাইম ফর মি টু গিভ দেম ব্যাক। তো আমার যখনই কোনো অপরচুনিটি হয়, আমার পুরনো কলেজের কোনো জুনিয়র ভাই বা কোনো জুনিয়র বোন আমার কাছে অ্যাপ্রোচ করে, I try to reach out to them and provide my support. তোমার এই স্বপ্নের, এটা তো তোমার নিজের স্বপ্ন না, কোনো পুশিং ছিল তোমার এই স্বপ্নের পিছে? বেশ অনেক মা বাবা চায় আমার ছিল অমুক হোক অমুক হোক, এমনকি তোমার জীবনে ছিল? আমার মনে হয় না, আমি ব্লেসড ইন দ্যাট ওয়ে দ্যাট আমার কোনো কিছুর পিছনে আমার মা বাবার পুশিং ছিল না, সম্পূর্ণ তোমার নিজের ইচ্ছা। এবং তোমার যা স্বপ্ন ছিল, বাবা মা সব সময় পাশে থেকে সাপোর্ট করেছে। তোমার বাবা একজন বড় এবং সৎ অনেস্ট পুলিশ অফিসার হিসেবে তোমার বাবা, একটু তোমার বাবার সম্পর্কে কিছু আমি জানতে চাই। আমার বাবা ছিলেন বিভূতি চক্রবর্তী, রিটায়ার্ড এসপি, ত্রিপুরা পুলিশে প্রায় 36 বছর সম্মানের সাথে কাজ করেন। 2টো প্রেসিডেন্সিয়াল পুলিশ মেডেল পান উনি। অলমোস্ট অ্যাট দ্য এজ অফ 19 উনি জয়েন করেন এবং যখন রিটায়ার করেন অলমোস্ট 36 ইয়ার্স সার্ভিস করেন ত্রিপুরা পুলিশে, এবং 1997 উনি রিটায়ার করেন। আমি মনে করি উনি একজন সাকসেসফুল পুলিশ অফিসার ছিলেন, প্রচণ্ড গুড ফেইথ নিয়ে রিটায়ার করেছেন এবং এখনও পুলিশ মহলে ওনাকে রিগার্ড করে। আমিও বিভিন্ন লোকের সাথে যখন ইন্টারঅ্যাক্ট করি
আমার মনে হয় ওনার লাইফের অ্যাচিভমেন্ট হচ্ছে অনেস্টি, সততার সাথে কাজ করে যাওয়া, সাধারণ মানুষের জন্য কাজ করে যাওয়া, এবং একজন পুলিশ অফিসার হিসেবে সাধারণ মানুষের পাশে উনি বিভিন্ন সময় দাঁড়িয়েছেন, আমার নিজের চোখে দেখা। হি সার্ভাইভড মাল্টিপল টেররিস্ট অ্যাটাকস। তখন ত্রিপুরাতে উগ্রপন্থীর প্রচণ্ড সমস্যা ছিল, বিভিন্ন ধরনের অ্যাটাক হয় ওনার ওপর, বেশ কয়েকবার প্রাণে বেঁচে যান। একবার আমার মা সহ ওদের ওপর অ্যাটাক হয়, তখন হি ওয়াজ এসপি ইন নর্থ ডিস্ট্রিক্ট, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, বাট হি সার্ভাইভড। কিন্তু কিন্তু অনেস্টির সাথে কাজ করেছেন, রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন এবং অনেস্টির সাথে রিটায়ার করেছেন। উনি মারা যান আমার শিকাগোর বাড়িতে 2018-এ আমেরিকায় ভিজিটে। বাবা ফার্স্ট আমেরিকা কবে গেছে? 2014-এ ফার্স্ট টাইম যায় নিউ ইয়র্কে গেছিলেন প্রথম। নিউ ইয়র্কের বিভিন্ন জায়গায়, ওয়াশিংটন ডিসি, হোয়াইট হাউস, ফিলাডেলফিয়া, নায়াগ্রা ফলস, হ্যাঁ আমি দেখছি আটলান্টিকের বিভিন্ন জায়গাগুলিতে লিখতে পছন্দ করতেন, তাই বিভিন্ন জায়গায় টুরিস্ট স্পটগুলিতে যেতেন এবং তারপরে বসে ফেসবুকে লিখতেন, প্রচুর লেখালেখি করতেন। তারপর শিকাগোতে যায় আমার সাথে, মুভ করে, আমি মুভ করি জব রিলেটেড চেঞ্জেস। শিকাগোতে খুব স্বামী বিবেকানন্দর শহর শিকাগো, রাইট? শিকাগো আমরা জানি। তো আমি নিয়ে গেছিলাম বাবাকে শিকাগোর সেই হলটায় যেখানে শিকাগোতে স্বামী বিবেকানন্দ ভাষণ দেয়। আচ্ছা, সেখানে নিয়ে গেছিলাম। সেখানে শিকাগোর বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। 2018-এ উনি শিকাগোতেই মারা যান আর কি। সো দ্যাট ওয়াজ হিজ থার্ড ভিজিট ইন ইউএস। ওখানে বাবা তোমার সাথে মানে শেষ সময় তোমার বাড়িতে ছিল? শেষ সময় আমার সাথে ছিলেন। তোমার এই পজিশন দেখে বাবা কি ফিল করতো, যেহেতু অনুভব হয়েছে, হয়তো বাবা মা সরাসরি কিছু বলে না, তো তোমার যেটা দূর থেকে অনুভব হয়েছে, পাশে ছিল তবু যেটা অনুভব হয় আর কি। ওপেনলি কিছু বলতেন না, আমার বিভিন্ন সময়ের সাকসেসে ওপেনলি কিছু বলতেন না, বাট ডেফিনেটলি খুশি হতেন। খুশি তো হতেন নিশ্চয়ই সাকসেসে, কিন্তু কোনো কিছুতে ওপেনলি অ্যাপ্রিসিয়েট করা বা কিছু করা সেগুলি করতেন না। হ্যাঁ, বেসিক্যালি কোনো মা বাবা করে না কিন্তু বেসিক্যালি। হ্যাঁ, যেটা আমার দেখা আর কি, যারা রিয়েলি সাকসেস বাবা দূর থেকে যে আশীর্বাদ করে, এটাই আমার মনে হয় সবচেয়ে বড়। তো জীবনের এই জায়গায় এসে, এবং তুমি এখন আগরতলাতে কিছুদিনের জন্য এলে, তো এই যে আমি যেখানে ইন্টারভিউ করছি এটা তোমার নিজস্ব বাড়ি, তো পুরানো দিনের কিছু স্মৃতিচারণ যদি তুমি করো। আমি তোমার সাথে যখন বসে আছি যে বাড়িতে, কলেজ টিলার একটা বাড়ি, যে বাড়ি আমার বাবা আজকের থেকে প্রায় কত বছর আগে, আমি ঠিক এক্স্যাক্টলি ইন টার্মস অফ ইয়ার্স বলতে পারছি না, এটা পৈতৃক ভিটা বাড়ি। এই ভিটা বাড়িতে বসে তোমার সাথে গল্প করছি। এই বাড়িতেই আমার বাবা জন্ম তো হয়নি, কিন্তু আমার বাবা এসছেন অ্যাজ এন ইমিগ্রেন্ট বাংলাদেশ থেকে, এসেই এখানেই স্কুল, এখানেই নেতাজি স্কুলে পড়াশোনা। বাবা হ্যাঁ, নেতাজি স্কুলের ছাত্র ছিলেন। মানে এই বাড়ি থেকেই? হ্যাঁ, সেটা তো অনেক আগের কথা, প্রায় তোমার না হলে 80 বছর হইব, 80 বছরের বেশি হইব। ধরো 1947-48 হ্যাঁ, এদিকে আসে। তারপর নেতাজি স্কুলে পড়াশোনা, নেতাজি স্কুলের পর তোমার এমবিবি কলেজে পড়াশোনা। এই বাড়ি থেকেই চাকরি, আমার জন্ম এই বাড়িতে। তো তুমি বলতে পারো হ্যাঁ, অনেক বছর হয়ে গেল এই বাড়িটা, অনেক বছরের স্মৃতি। ডেফিনেটলি যখন আমি আসি আগরতলায়, এই বাড়িতে যখন থাকি, আমার মা নেই, বাবা নেই এখন, কিন্তু এই বাড়িতে ওদের স্মৃতি প্রতিটি কোনায় আছে। বোনও আছে একজন? হ্যাঁ হ্যাঁ, আমার দিদি আছে। দিদি কলকাতায় থাকে। আমরা যখন এখানে আসি, আমরা রিসেন্টলি আমরা একটা ফ্যামিলি ইভেন্টে সবাই একত্রিত হই, একসাথে সবাই থাকি। হ্যাঁ, সবকিছুই আছে এজ ইজ, কিন্তু মা বাবা নেই। ওদের মেমোরিজ আছে, ওদের ব্লেসিংস আছে, কিন্তু এই পৈতৃক ভিটাতেই আমরা থাকি। আমরা যখনই ইউএস থেকে আসি বা বিভিন্ন সময় ইন্ডিয়া ভিজিট করি, আমরা এখানে একটা গ্যাদারিং হয়, এখানে একসঙ্গে সময় কাটাই, আবার যে যার যার মতো চলে যাই নিজেদের কাজকর্মে। দূর দেশে থাকা কিন্তু ছেলের উপনয়নের জন্য আগরতলায় আসা, এই কালচারটা এখনো তোমার মনে
কি অনুভূতি দেয় এই কালচারটা নিয়ে? এটার জন্য তো আসা বেসিক্যালি না এবার। আমি একটা ব্যক্তিগতভাবে একটা কথা আমার বাবার খুব মনে পড়ে, যে যত বড়ই হোক তার গুড়ি কিন্তু মাটিতে। কেউ তার আইডেন্টিটি বা তার রুট, যে জিনিসটা গোড়াটা ভোলা উচিত না। আম, আমার জন্য এটা একটা বড় অপরচুনিটি। আমি বিদেশে থাকি ঠিকই, কিন্তু আমি আমার সাধ্যমতো চেষ্টা করি আমার ছেলেকে আমাদের নিজেদের কালচার, নিজেদের রিচুয়ালস এগুলির সাথে টাচে রাখতে, আম, ওর ওকে এক্সপোজার দিতে চেষ্টা করি, ওর অ্যানসিস্ট্রাল রুটস সম্পর্কে ওকে ইনফর্ম করি। এখন ও ক্লাস 8-এ পড়ে, ওর মধ্যে নিজের থেকেই ইন্টারেস্ট ওর অ্যানসিস্ট্রাল রুটগুলিকে আরেকটু জানার। ও আমাকে চিনে, আমাকে জানে, কিন্তু যখনই আগরতলায় আসে উমাকান্ত স্কুলে যাওয়া, উমাকান্ত স্কুলে গিয়ে আমার কিছু হাই স্কুলের বন্ধুদের সাথে দেখা করা, পুলিশ হেডকোয়ার্টারে যাওয়া, গিয়ে পুলিশ হেডকোয়ার্টারে গিয়ে দাদুর কিছু ওল্ড কলিগের সাথে কথা বলা, ওদের সম্পর্কে, ওদের কাছ থেকে দাদু সম্পর্কে একটু জানা। সো আর আমি চেষ্টা করি ওকে নিজের রুটস এবং নিজের কালচারগুলি সম্পর্কে রাখতে। সেই উপলক্ষে উপনয়নটা করা, আর উপনয়ন উপলক্ষে একটা ফ্যামিলি গ্যাদারিং আর কি, সেটাই একটা ছিল মেইন পারপাস। বিষয় আবিষ্কারের কোনো চিন্তা ভাবনা আছে as per মানে অ্যাজ সাচ আমার রিসার্চ কারেন্টলি, আমরা যে প্ল্যাটফর্মে রিসার্চ করি আমাদের ইন্ডিভিজুয়াল কোনো এজেন্ডা নেই। আমরা একটা কোম্পানির হয়ে কাজ করি। আচ্ছা, তাদের মিশন এবং ভিশনে আমাদের নিজেদের মিশন এবং ভিশনকে মার্জ করতে হয়। মানে আমি যখন একাডেমিক ল্যাবে ছিলাম, একাডেমিক ফিল্ডে রিসার্চ করতাম, তখন আমাদের পার্সোনাল রিসার্চ এজেন্ডা থাকতো। আচ্ছা, এবং একটা কিছু করতে করতে নতুন কিছু আবিষ্কার করার মন মানসিকতা থাকতো, দ্যাট ওয়াজ দ্য স্কোপ। কিন্তু যখন আমরা ইন্ডাস্ট্রিতে চলে গেলাম, ইন্ডাস্ট্রির সঙ্গে একাডেমিকের ডিফারেন্সটা হচ্ছে এখানে, ইন্ডাস্ট্রিতে তুমি তোমার ব্যক্তিগত এজেন্ডা রাখতে পারবে না। ইন্ডাস্ট্রি রিসার্চের যে এজেন্ডা, যে লাইনটা, তোমার ইন্টারেস্টটাকে সেই লাইনের সাথে অ্যালাইন করতে হবে। সো কারেন্টলি আমার রিসার্চ এজেন্ডা হচ্ছে আমার কোম্পানির এজেন্ডা। আচ্ছা, না সেটা তো বড় ব্যাপার, কারণ কোম্পানি তার নিজস্ব পলিসি অনুযায়ী সবগুলো ডিসাইড করে। তোমরা এটার একটা অংশ, এজ এ পার্ট এটা করছো। তো বেসিক্যালি তোমার এ পার্ট অফ ইন্ডাস্ট্রি এজেন্ডা, তোমার ব্যক্তিগত কোনো একটা বিষয় আছে যেটা নিয়ে আমি কাজ করতে চাই? ধরো ইন্টারেস্টটা সেইভাবেই গ্রো করে। ধরো আমরা একটা জিনিসে কাজ করছি, একটা, আমি ডিটেলস বলতে চাই না, আমাদের কিছু কনফিডেন্সিয়াল থাকে ব্যাপারটা। সো সেই ফিল্ডগুলোতেই নিজের ইন্টারেস্ট, ক্রিয়েটিভিটি বা একটা তো লাইন থাকে, একটা টপিক থাকে, সেই টপিকের মধ্যে নিজের ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিভিটিটাকে শো করা, প্রসপায়ার করা। এবং অ্যাজ এ টিম, আমরা এখানে ব্যক্তিগতভাবে কেউ কাজ করি না। উই আর নট ওয়ান ম্যান টিম, উই আর এজ এ মাল্টিপল টিম প্লেয়ার্স। ইন্ডাস্ট্রিতে ইটস এ টিম গেম। সেখানে মাল্টিপল কান্ট্রিজ আর অ্যাসোসিয়েটেড, বিভিন্ন কান্ট্রিজে বিভিন্ন ব্রাঞ্চেস আছে। আর আমরা যে লেভেলের কাজগুলি করি, এটা একজনের কাজ না, এটা একটা টিমের কাজ। এবং টিমের মধ্যে ধরো অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড 500-600 জন লোক অ্যাসোসিয়েটেড একটা প্রজেক্টে, ডিফারেন্ট প্লেসেস ইন দ্য ওয়ার্ল্ড, ইউরোপ, এশিয়া, আমেরিকা, সাউথ আমেরিকা। সেইভাবে ধরো এতজন লোককে নিয়ে একটা প্রজেক্টে কাজ করে, সেখানে পার্সোনাল কোনো এজেন্ডা থাকে না, সেখানে টিম স্পিরিটে কাজ করি। তোমার জীবনের স্বপ্ন, এটা তুমি সাকসেস করেছো, তো ইন ফিউচার জেনারেশন, এখনো তো টাফ যে ভারতের থেকে বাইরে গিয়ে এস্টাবলিশড হওয়া, কোনো মেধাবী হোক তাদের ক্ষেত্রেও অসম্ভব। তো তুমি যে পথটা তৈরি করছো, তোমার কি মনে হয় নবপ্রজন্মর কাছে যারা যাইতে চায়, যারা নিজেরা আরো বড়ভাবে মানে এস্টাবলিশড করতে চায়, যে কোনো ইন ডিফারেন্ট ফিল্ড, কি কি বিষয়ের দিকে নজর দিলে তারা যেতে পারবো মনে হয়? না, ফার্স্ট অফ অল আমি মনে করি সাকসেস ব্যাপারটা
বিভিন্নভাবে মাপা যায়। সাকসেসের তো শেষ নেই আমি মনে করি। হ্যাঁ, আমার সাকসেস ব্যাপারটা হচ্ছে এরকম, যখন আমরা সেই স্টেজে পৌঁছাই তার আগে মনে হয় বিশাল ব্যাপার, কিন্তু যখন ওই স্টেজটা অ্যাচিভ করি তখন মানে হোয়াট এ বিগ ডিল, দেন নেক্সট লেভেল, রাইট, দেন নেক্সট লেভেল। সেইভাবেই মানুষ, আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের একটা টার্গেট থাকা উচিত। সেই টার্গেটটা অ্যাচিভ করলে সেখানে স্যাটিসফাই হয়ে বসে গেলে তার গ্রোথ আটকে যায়। তাই আমি মনে করি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের একটা সার্টেন জায়গায় অ্যাচিভ করার পর দেন হি অর শি শুড হ্যাভ এ সেপারেট টার্গেট টু অ্যাচিভ দ্যাট টার্গেট। তো সেখানে অ্যাচিভ করলে দেন ইউ মুভ টু দ্য নেক্সট লেভেল। দ্যাটস হোয়াট মাই পলিসি, মাই ফিলোসফি। কিন্তু বিদেশে গিয়ে যে সাকসেসফুল হতে হবে তার কোনো জরুরি নেই। ইন্ডিয়াতে থেকেও সাকসেসফুল হওয়া যায়, ত্রিপুরাতে থেকেও সাকসেসফুল হওয়া যায়, ওয়েস্ট বেঙ্গলে থেকেও সাকসেসফুল হওয়া যায়। তো সাকসেসফুল হতে গেলে শুধু বিদেশে যেতে হবে আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি না। আর এটা আমার ব্যক্তিগত ইন্টারেস্ট ছিল, আমার একটা প্যাশন ছিল যে ওয়েস্টার্ন কান্ট্রিজে গিয়ে ডেভেলপড ওয়ার্ক এনভায়রনমেন্ট, ডেভেলপড সফিস্টিকেটেড ল্যাব এনভায়রনমেন্টে রিসার্চ করা। দ্যাট ওয়াজ মাই ড্রিম, দ্যাট ওয়াজ মাই প্যাশন, যার পিছিয়ে আমি ছুটি কিছু কর, অ্যান্ড দেন আই অ্যাচিভ দ্যাট। সেই সেন্সে তুমি বলতে পারো ইয়েস আই এম সাকসেসফুল, আমি যা চেয়েছিলাম তা পেয়েছি। কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হয় সেটা খুব একটা সামান্য সাকসেস। এটা আমি ব্যক্তিগতভাবে সেটা খুব একটা বড় অ্যাচিভমেন্ট ভাবি না। হ্যাঁ, আমার মতো অনেক ছেলে মেয়েরাই বিদেশে গিয়ে রিসার্চ করছে এবং দে আর ডুইং গ্রেট। ত্রিপুরার ছেলেমেয়েরা বাইরেতে মানে ডিফারেন্ট কান্ট্রিজে আছে, অল ওভার দ্য ওয়ার্ল্ড ত্রিপুরার ছেলেমেয়েরা আছে। তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ল্যাবে বিভিন্ন ওয়ার্ক এনভায়রনমেন্টে দে আর হাইলি সাকসেসফুল। ত্রিপুরার ছেলেমেয়েরা, হ্যাঁ, খুব লিমিটেড স্কোপ, প্রচণ্ড পারসেপশনের প্রেশার, প্যারেন্টসদের অ্যাওয়ারনেসের অভাব, একটা আননেসেসারি প্রেশার ক্রিয়েট করে দেয় বাচ্চাদের মধ্যে। এবং সাকসেসফুল হতে গেলে যে শুধু ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে সেই ব্যাপারটা কিন্তু আমাদের চাইল্ডহুডে ছিল। ইউ বিলিভ ইট অর নট, আমরা যখন ছোট ছিলাম ক্লাস 9, 10, 11, 12, তুমি সাকসেসফুল হলে তুমি ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার, রাইট? বাট আমাদের ত্রিপুরায় কিন্তু কখনো আমরা শুনিনি যে ইকোনমিক্সের প্রচন্ড স্কোপ, স্ট্যাটিস্টিক্সের প্রচন্ড স্কোপ, সাইকোলজির প্রচন্ড স্কোপ আমরা কিন্তু শুনিনি, রাইট? ঠিক। কিন্তু আমি ওয়েস্টার্ন কান্ট্রি থেকে দেখলাম হিউজ স্কোপ ফর দোজ সাবজেক্টস। আমাদের কোম্পানিতে স্ট্যাটিস্টিশিয়ানস ক্লিনিক্যাল ডেটা অ্যানালাইসিস করছে, দে আর ইউজিং সফটওয়্যার, দে আর ইউজিং হিউজ সিগনিফিক্যান্ট একটা রেসপন্সিবিলিটি দিচ্ছে। ত্রিপুরাতে থাকতে তুমি কখনো শুনেছো স্ট্যাটিস্টিক্সের প্রায়োরিটি, ইকোনমিক্সের প্রায়োরিটি? সো আমি এটাই বলতে চাই যে প্রত্যেকটা স্টুডেন্টের তার একটা ড্রিম থাকা উচিত, তার টার্গেট থাকা উচিত, যেখানে তার জব অপরচুনিটি আছে। কিন্তু ত্রিপুরা থেকে সেই ইনফরমেশনগুলি পাওয়া যায় না। ত্রিপুরা থেকে আমরা একটা ন্যারো একটা ভিউ পাই যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মেডিকেল ইঞ্জিনিয়ারিং এগুলি যেন সাকসেসের একমাত্র পথ, কিন্তু এছাড়া অনেক পথ আছে। সো আমাদের যা ইনফরমেশন দরকার, ইনফরমেশনগুলি রেডিলি অ্যাভেলেবল না হওয়ার কারণে অনেক স্টুডেন্ট হয়তো মিসগাইডেড হতে পারে, অনেক স্টুডেন্ট হয়তো ইনফরমেশন খোঁজে, রাইট, ইনফরমেশন খোঁজে। তাই ইনফরমেশনগুলি যদি প্রোভাইড করা যায় ইয়াং হাই স্কুলারদের, আমি মনে করি ত্রিপুরাতে প্রচুর ট্যালেন্ট আছে, প্রচুর ট্যালেন্ট লুকিয়ে আছে ত্রিপুরাতে। দে জাস্ট নিড অপরচুনিটি, দে জাস্ট নিড সাম ইনফরমেশন অ্যান্ড সাম মোটিভেশন। না, তার জন্য তো তাদের সঠিক ওয়েটা লাগবে না। দ্যাট মিনস শুধু ওয়েটা না, সেইভাবে নিজে তৈরিও করতে হইব। এগুলো তো পসিবল না, সবাই তো আর যে কোনো চান্স পায় না। আমি তো কোটি কোটি স্টুডেন্ট আছে সেই হিসেবে চিন্তা করলে। আচ্ছা, এখন যে কথাটা হইলো, তো কিছু কুইক টিপস যদি দাও যে তোমার সামনের প্রজন্মগুলো কি কি বিষয় ফলো করলে অ্যাটলিস্ট একটা ভালো জায়গায় পৌঁছতে পারে, দ্যাট মিনস সাকসেসের জায়গায় পৌঁছতে পারে, পড়াশোনা হোক যাতে প্রফেশনাল ক্যারিয়ারে। আমি মনে করি সঞ্জীব, মনে করি যে একটা সাকসেস হতে গেলে ডেফিনেটলি প্ল্যানিং দরকার, সিস্টেম্যাটিক অ্যাপ্রোচ দরকার,
সাকসেস পেতে গেলে র্যান্ডাম আনপ্ল্যান্ড এফোর্টস ডাইলিউট করে দেয় তোমার অ্যাচিভমেন্ট, তোমার তোমার টার্গেট অ্যাচিভমেন্ট। তো যখন কেউ কোনো একটা টার্গেট করে তার সাকসেসের জন্য, তার রিসোর্সের দরকার, রিসোর্স ইনফরমেশন দরকার। ইনফরমেশন ইজ দ্য কি। ইনফরমেশন পেতে গেলে কি পার্সনদের সাথে কন্ট্যাক্ট করা, একটা পার্সন, একটা কি পার্সন, একটা পার্সন যে সাকসেসফুল সেই তোমাকে প্রোভাইড করতে পারে ইনফরমেশন। অ্যান্ড দেন ওয়ার্ক হার্ড, ওয়ার্ক সিনসিয়ারলি, ওয়ার্ক হার্ড টু পারসিউ ইউর ড্রিম। তোমার এই জীবনের যে দীর্ঘ পথে জীবনে কোনোদিন হতাশা হয়েছে? হতাশা তো সবার জীবনেই আসে, হতাশা নিশ্চয়ই আসে সবার জীবনে। হতাশা আসে, হতাশা ইজ এ পার্ট অফ দ্য লাইফ। আমার মনে হয় সবারই হতাশা আসে। হ্যাঁ, নিশ্চয়ই আসে। অ্যাট টাইমস আমি আমার নিকট আত্মীয়, বন্ধু বান্ধব, আমার জন্মভূমি, আমার ত্রিপুরা রাজ্য, আমার অলিগলি, নদীর পাড়ে বড় হওয়া, এগুলিকে মিস করি। আগরতলার রাস্তা, উমাকান্ত স্কুলের মাঠ, কলেজ ছিলাম মাঠ মিস করি আমি। এবং কর্মব্যস্ততা এতটাই ব্যস্ত থাকি, সবসময় নস্টালজিক ফিলিংস তো আসেই, নস্টালজিক ফিলিংস আসে, নস্টালজিক ফিলিংস থেকে হতাশা কিছুটা হয়। তাই যখনই আমি পাই, অপরচুনিটি পাই, ইউএস থেকে ইন্ডিয়ায় আসি, আমি চেষ্টা করি আমার পুরনো স্মৃতিগুলিকে ঝালিয়ে নিতে, আমার পুরনো প্রেফার্ড ফুডগুলোকে খেতে, আমার যা ছোটবেলার খাবার ভালো লাগতো সেগুলিকে খেতে, আমার বন্ধুদের সাথে দেখা করতে, ওদের সাথে সময় কাটাতে। কারণ সেই বন্ধুত্বের, সেই পিওর বন্ধুত্বটা, হাই স্কুল পর্যন্ত যে বন্ধুত্বটা, এই পিউরিটিটা না পরবর্তী সময় আর থাকে না। আমরা একসাথে পড়াশোনা করেছি এবং বিভিন্নভাবে বিভিন্ন জন বিভিন্ন ফিল্ডে গেছি, রাইট? কিন্তু আমি ব্যক্তিগতভাবে ওই যে চাইল্ডহুড ফ্রেন্ডশিপটা, চাইল্ডহুডের যে একটা মেমোরিজ, ওই জিনিসটাকে আমি খুব মিস করি। এবং তোমরা বিভিন্ন সময় দেখেছো যখনই আমি আগরতলায় আসেন, আই ট্রাই টু গ্যাদার দোজ ফ্রেন্ডস, ইউনাইট দোজ ফ্রেন্ডস অ্যান্ড স্পেন্ড এ কোয়ালিটি টাইম। সবার সাথে একটা একটা 1 ঘন্টার একটা মিটিং, 2 ঘন্টার একটা মিটিং করতে বসে আড্ডা মারা, সে মন খোলা আড্ডা মারা সবার সাথে। সেখানে কোনো ধরনের অহংকার, কোনো ধরনের কোনো কিছু নেই সেখানে, একদম পিওরলি চাইল্ডহুড ফ্রেন্ড। সে ফিরে যেতে চায় সেই ছোটবেলার স্মৃতিতে। আমি উমাকান্ত স্কুলের ক্লাসরুমগুলি ঘুরছিলাম গত 2 বছর আগে আমার ছেলেকে নিয়ে। আচ্ছা, পুরোনো বিল্ডিং এত কিছু নেই, নতুন বিল্ডিং এ ঘুরছিলাম, কিন্তু ক্লাসরুমের প্যাটার্ন গুলো সেম ছিল। আমি আমার ছেলেকে বলছিলাম, দেখ এইরকম ক্লাসে আমরা পড়তাম যেখানে প্রবলি ফ্যান ছিল না, এসি তো দূরের কথা, ফ্যান ছিল না, বাথরুমগুলো এতটা পরিষ্কার ছিল না, কিন্তু তারপরে আমরা এখানেই পড়াশোনা করেছি। আমরা টিচারদের থেকে অনেক কিছু শিখেছি, টিচারদের থেকে এখনো আমার মনে আছে কিছু কিছু টিচারের সেই ফেমাস কতগুলো ডায়লগ। মাঝে মধ্যে আমাদের বন্ধুদের সাথে যখন কথা বলি, পুরোনো দিনে ফিরে যাই, পুরোনো দিনের স্মৃতিচারণ হয়, বিভিন্ন টিচারের কথা মনে হয়, বিভিন্ন টিচারের আশীর্বাদ ছিল বলেই হয়তো আজকাল এখানে আছে। কত দিন হয়ে গেল না, মাঝে মধ্যে ভাবি আর কি, এই দিন তো আর ফিরে আইতো না কোনোদিন, দ্য এন্ড। তো জীবনের সবচেয়ে হ্যাপিয়েস্ট মোমেন্ট কি? আমি বোধহয় আমার ছোটখাটো সাকসেস ছিল ইউএস এ থাকাকালীন রিসার্চ ফিল্ডে, টপ নিউরোসায়েন্স জার্নালে পাবলিকেশন। ছোটবেলার স্বপ্ন? কিছুটা স্বপ্ন ছিল ভালো জার্নালে পাবলিশ করা, রিসার্চ ওয়ার্ক পাবলিশ করা। কিন্তু আমার মোস্ট প্রবাবলি আমার সবচেয়ে অ্যাচিভমেন্ট মোমেন্ট ছিল যখন আমি জাপান গভর্নমেন্টের স্কলারশিপটা 5-6টা রাউন্ড ক্রস করে আমার হাতে লেটারটা আসে। আচ্ছা, যে মানে দিস ইজ দ্য ওয়ে, মানে সেটাই প্রথম একটা চাবি যেটা দিয়া আজকে এই জায়গাতে। আই উড সে ইয়েস। কারণ আমি যদি জাপানের সেই স্কলারশিপটা ক্লিক না করতাম, জাপান গভর্নমেন্ট স্কলারশিপ 2004 বায়োটেকনোলজিতে পিএইচডি করার জন্য মলিকুলার বায়োলজিতে, তাইলে হয়তো আমি বাকি জিনিসগুলি নাও হতে পারতো, হয়তো অন্যরকম হতো, আমি জানি না। বাট কিন্তু আমার মনে হয় দ্যাট ওয়াজ মাই ফার্স্ট স্টেপ টুয়ার্ডস লেটার স্টেজেস, যে আমি
করতে পেরেছি বা এখন করছি। আমি যদি জাপান না যেতে পারতাম সেই সময় স্কলারশিপ নিয়ে, হয়তো অন্যরকম হতে পারতো। কি হতে পারতো আমি জানি না, বাট হতে পারতো অন্যরকম কিছু। সামনে বিশেষ কোনো প্ল্যান কিছু আছে নাকি না এমনিতে অ্যাজ ইউজুয়াল? না, এখন প্ল্যান আপাতত সেফলি ইউএস ফিরে যাওয়া, ফিরে গিয়ে আবার কাজে ঢোকা। 2 সপ্তাহের একটা ব্রেক, যে ব্রেক থেকে অনেক এনার্জি নিয়ে গেলাম, স্মৃতি নিয়ে গেলাম, মেমোরি নিয়ে গেলাম, বন্ধুদের সাথে, আত্মীয়দের সাথে, পারিবারিকভাবে আগরতলার অলিগলি ঘোরা, ছবি তুলে রাখা। যখনই নস্টালজিক হই ছবি আর ভিডিওগুলি দেখি। কিন্তু বেসিক্যালি মাইক্রোবায়োলজি নিয়েই তোমার প্রথমে তোমার বিএসসি করা, তো এখন বর্তমানে এটা সুযোগ কিরকম আছে? হ্যাঁ, মাইক্রোবায়োলজির হিউজ স্কোপ আছে। মাইক্রোবায়োলজি ডিফারেন্ট জিনিস যে আমি মাইক্রোবায়োলজিতে কন্টিনিউ করিনি, কিন্তু মাইক্রোবায়োলজির হিউজ স্কোপ আছে। মাইক্রোবায়োলজি, ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি আছে, এগ্রিকালচারাল মাইক্রোবায়োলজি আছে, মেডিকেল মাইক্রোবায়োলজি আছে, মাইক্রোবায়োলজির বিভিন্ন সাইড আছে, রাইট? মেডিকেল মাইক্রোবায়োলজি একটা ডিজিজ কজিং মাইক্রোবস নিয়ে কাজ করছে। ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবস নিয়ে কাজ করছে, ধরো ওয়াইন ইন্ডাস্ট্রিগুলি বা বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি। আর এগ্রিকালচারের ফিল্ডে মাইক্রোবায়োলজির ইউজ হচ্ছে অ্যাজ এ বায়ো ফার্টিলাইজার। তো মাইক্রোবায়োলজির স্কোপ আছে, ডেফিনেটলি স্কোপ আছে। কিন্তু আমি মাইক্রোবায়োলজির স্কোপের বিয়ন্ড দেখতে চেয়েছিলাম। মাইক্রোবায়োলজির স্কোপের বিয়ন্ড, সেখানে তুমি মাইক্রোবসগুলোকে জেনেটিক্যালি মডিফাই করে তাদেরকে এক্সট্রা ইউজ করছো। সেটা তো আইডেন্টিফাই তুমি নিজেই তো করেছো না? ফিল্ড, ইয়েস, ফিল্ড আইডেন্টিফাইটা আমি নিজে করেছি, কারণ আমি কনস্ট্যান্টলি দেখতে থাকি হাওয়া কোন দিকে ঘুরছে। আচ্ছা। আমি যখন একটা কিছু করছি, আমি দেখতে চাই যে স্কোপ কোন দিকে যাচ্ছে, ফিল্ড ট্রেন্ড কোন দিকে যাচ্ছে, হোয়াট ইজ ট্রেন্ডিং, আগামী দিনে জব অপরচুনিটি কোন দিকে, জব প্রসপেক্ট কোন দিকে, সেইগুলি আমি ফলো করতাম সবসময়। সেইভাবে ডিসিশনগুলি নিতাম। তখন কিছু কিছু সময় সিনিয়রদের কনসাল্ট করতাম অনেক রিসোর্সের জন্য, কারণ সব কিছু তো অ্যাজ এ জুনিয়র পার্সন সব ডিসিশন আমি ভুল শুদ্ধ নিতাম তা না। অনেক সময় আমার ডিসিশনগুলোকে ভ্যালিডেট করে নিতাম আমার সিনিয়রদের সাথে। আশা করি ইন ফিউচারও দেখা হবে, অবশ্যই যোগাযোগ থাকবে। থ্যাংক ইউ সঞ্জীব, তোমার সাথে খুব ভালো লাগলো কথা বলে, সময় কাটিয়ে। আমারও খুব ভালো লাগলো। থ্যাংক ইউ।